করছেন? ছাড়েন। এইভাবে কেউ চুমু খায়? ছাড়বো না। আজ তোকে আদর করে একদম বিয়ের স্বাদ মিটিয়ে দিব। দেখেন, আপনি কিন্তু আমার ভাই হন। আর কিভাবে এমন করেন? আপনি ছাড়েন আর কোমর থেকে হাত নামান। আমার কেমন লাগছে। কি উঠে গেছে নাকি? আবার উঠে গেছে কি? ছি, সরেন তো। যাইতে দেন, আমারে কেউ দেখবো। সানা সিঁড়ি বেয়ে নিচে নামছিল। এমন সময় রিয়াজ তার হাতে হ্যাচকা টান মেরে ভেতরের একটা রুমের দিকে নিয়ে যায়। সানা চিৎকার করে উঠবে, অমনি সে তার মুখ চেপে ধরে ঝাল গলায় বলে ওঠে, বিয়ে করার খুব শখ জমেছে তাই না? এতই যদি শখ জমে থাকে তাহলে এতদিন আমার পেছনে মাছির মতো ভন ভন করেছিলি কেন? সানা পিটপিট চোখে সামনে তাকায়। সামনে থাকা লোকটি তার রিয়াজ ভাইয়া। শুধু রিয়াজ ভাইয়া বলে ভুল হবে, ভালোবাসার মানুষও বলা যায়, যাকে সে এতদিন এক পাক্ষিক ভালোবেসে এসেছে। আর মানুষটি কিনা তাকে পাত্তাই দেয়নি। আর আজ সেই সানাকে বরপক্ষ দেখতে এসেছে, অমনি তার হাঙ্গামা শুরু হয়ে গেছে। ওকে সিঁড়িতে পেয়ে হাতাহাতি শুরু করেছে, যে কিনা কোনোদিন ওর দিকে ফিরেও তাকায়নি। আজ সে ওরে চুমোও দিয়েছে। সমস্যা কি ওনার? বিয়েটা তার নিজের হচ্ছে, ওনার তো নয়। আরেকজনের বিয়ে দেখে ওনার এত পিত্তি জ্বলে কেন ভেবেই সানা প্রচণ্ড রাগ মনে রিয়াজকে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমার বিয়ে হবে, তাতে আপনার সমস্যা কোথায়? এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলিস তো গাল ফাটিয়ে দেব। এতক্ষণ আদর করছি বলে ভাবছিস তোকে মারতে পারবো না আমি? তুলু তুলু করব। আমার গাল ফাটানোর অমন দুঃসাহস আপনাকে কে দিয়েছে শুনি? আমার গাল ফাটাবে আমার বর, আমাকে আদর করবে আমার বর। সব রাইটস শুধুই আমার বরের, আপনার নয়। রিয়াজ এবার আরো রেগে যায়। সানাকে আবারও দেওয়ালের সাথে খুব শক্ত করে চেপে ধরে বলে, খুব চালাক হয়ে গিয়েছিস। এখানে চালাক হবার কি আছে রিয়াজ ভাইয়া? যা সত্যি তাই বলছি। সানা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। তুই বুঝতেছিস না তুই আরেকজনের মন নিয়ে খেলতেছিস। আমি তো কারোর সাথে প্রেমই করিনি, তাহলে কারোর মন নিয়ে খেলার প্রশ্নই আসে না। ওই বটগাছের মতো লম্বা ছেলেটাকে পেয়ে আগের সব ভুলে গেলি? বাহ। কদিন বাদে তার অর্ধাঙ্গিনী হব, তার সাথে জীবনের বাকিটা সময় কাটাবো। অতীতকে টেনে এনে বর্তমান ভবিষ্যৎকে কেন নষ্ট করব? তাছাড়া অতীত আমাকে বড্ড কাঁদিয়েছে। অমন অতীত আমি মনে রাখতে চাই না। রাগ উঠাস না আমার। আপনি রাগ করেন বা রাগগুলোকে লাড্ডু বানিয়ে খান, তাতে আমার কিছু যায় আসে না। আর আপনি আমাকে এইভাবে ধরে রেখেছেন কেন? কেউ এই অবস্থায় দেখে ফেললে আমাকে খারাপ ভাববে, পরে আমার বিয়েটাও হবে না। ছাড়ুন আমায়। বলে সানা রিয়াজকে এক ঝটকায় সরিয়ে দেয়। তৎক্ষণাৎ রিয়াজ রাগে পাশে থাকা মাটির ফুলদানিটা ফ্লোরের উপর খুব জোরে ছুঁড়ে মারে। রিয়াজের এমন উদ্ভট বিহেভে সানা সতর্ক চোখে দরজার দিকে তাকায়, কেউ যদি দেখে ফেলে। সে আর দেরি করলো না, গায়ের ওড়নাটা ঠিক করে রিয়াজকে পাশ কেটেই রুম থেকে দ্রুত পদে বেরিয়ে এলো। দরজাটা ঠেসে বাইরে দাঁড়াতেই এতক্ষণে বুকে চাপা তীব্র ব্যথাটা এবার ধুধু করে উঠে। এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে তার, খুব। যেই মানুষটিকে অন্ধের মতো ভালোবাসতো, সেই মানুষটির মুখের পর এতগুলো কথা কিভাবে বলতে পারলো সে? কিভাবে? এমন সময় নিচ থেকে ফুপির ডাক পড়ে, এই সানা, নিচে আয় তো, একটু দেখি। সানা তাড়াতাড়ি করে চোখের পানি মুছে নিচে নামে। তার ফুপি মিসেস রিমা বেগম তাকে টেনে নিয়ে সোফায় বসান। নিচে আরও অনেকে ছিল, তার মা, বাবা, রিধি, শফি, সাফা, সবাই। মিসেস রিমা বেগম হাসি হাসি মুখ করে বলেন, সানা, ছেলেপক্ষের তোকে খুব পছন্দ হয়েছে। তারা চায় আগামী পরশুই তোর এঙ্গেজ সেরে ফেলতে। আমরাও ভাবছি দেরি করব না, শুভ কাজ দেরি করতে নেই। তোর ফুপি ঠিকই বলেছে সানা, আমরাও তোর ফুপির সাথে একমত। আর ছেলে যেহেতু ভালো চাকরি করে, ফ্যামিলি ভালো, তাহলে দেরি করা ঠিক হবে না। ঠিক তখন রিয়াস এসে সিঙ্গেল সোফারে ধপাস করে বসে পড়ে। বাজখাই গলায় বলে, বিদায় করো আপদ, তাড়াতাড়ি বিদায় করো। বাসায় এমন উটকো ঝামেলা কাঁধে চড়িয়ে রাখার মানে হয় না। বাসাটা একটু ফাঁকা হবে, শান্তিতে থাকতে পারবো। কি ঠিক বলছি না মিসেস সানা? ও সরি সরি, তোমার তো এখনো বিয়েই হয়নি। মিসেস মিসেস তো কদিন পর ট্যাগ হবে। তুই একদম বেশি কথা বলিস রিশাদ, চুপ থাকতে পারিস না? চুপ আর কেমনে থাকি বলো মা?
সানার বিয়ের দাওয়াত খেতে দাঁতগুলো কেমন কিরমির করছে। লোভ সামলাতে পারছি না। রিয়াসের কথাই সানা জবাব দেয়নি। রিয়াসের দৃষ্টিটা এক প্রকারে উপেক্ষা করে সামনে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা তাই করো মা, ফুপি, বাবা। এখানে আমার আর কিছুই বলার নেই। সানা নিজের রুমে চলে আসে। দরজা বন্ধ করে বিছানায় গিয়ে সোজা হয়ে শুয়ে চোখ বুজে। চোখের সামনে বারবার ভেসে ওঠে কষ্টের মুহূর্তগুলো। সামান্য মাইনে পায় তার বাবা, একটা সাধারণ স্কুলের কেরানি পদে বর্তমানে কার্যরত। ঢাকা শহরে থাকার খরচ, খাবার খরচ, পড়াশোনার খরচ সব ক্যারি করতে খুবই হিমশিম অবস্থা। তাই বাধ্য হয়ে লিয়াকত আলী তার বোনের বাড়িতেই পাড়ি জমান তার পুরো পরিবার নিয়ে। বোন কম খরচেই থাকার সম্মতি দেয়। নতুনভাবে শুরু করেন বোনের বাড়িতে বসবাস। তার থেকে কিছুটা বেতনের টাকাও সঞ্চয় করতে সক্ষম হন। তখন সানার বয়স ছিল 15 বছর, সফির 7 বছর আর রিধির 6 বছর। লিয়াকত আলীর বোন অর্থাৎ মিসেস রিমা বেগম প্রচুর সম্পদের মালিক। ঢাকার 2-3 জায়গায় তাদের নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে। মিসেস রিমা বেগমের স্বামী অনেক বড় বিজনেসম্যান। এখন সেখানেই তাদের একমাত্র ছেলে রিয়াস বিজনেস দেখাশোনা করে। সানা সেই কৈশোর থেকে রিয়াসকে দেখে আসছে। দেখতে দেখতে তার মাঝে এক ধরনের ভালো লাগা শুরু হয়। অবচেতন মনে ভালোবাসতে থাকে রিয়াসকে। মনে মনে ভালোবাসাটার থলি এক সময় দীর্ঘ হয়ে যায়। ভার্সিটিতে ভর্তি হলে সিদ্ধান্ত নেয় রিয়াসকে তার মনের কথাগুলো বলবে। তাই একদিন চৈত্রের ঝলমলো বিকেলে সে ভার্সিটি থেকে বাসায় ফিরে ছাদে যায়। ছাদে প্রতিদিন বিকেলে রিয়াস টাইম পাস করে, সবুজ প্রকৃতি দেখে, গান শোনে, বই পড়ে ইত্যাদি। সানা সেদিন টিপ টিপ পায়ে রিয়াসের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া বিজি? রিয়াস শুয়ে শুয়ে ফোন টিপছিল। আমার কণ্ঠস্বর শুনে মুখ তুলে আবারও ফোনের দিকে তাকায়। কিছুক্ষণ চুপ থেকে ফোন থেকে মুখ তুলে বলে, কিছু বলবি? হুম। কি বলবি? তাড়াতাড়ি বল। বলে আবারও মোবাইলে মুখ গুজে। মানে ভাইয়া। সানা ইতস্ততায় পড়ে। কিভাবে তার কথাটা শুরু করবে ভেবে পাচ্ছে না। তা দেখে রিয়াসের রাগ উঠে যায়। মোবাইলে গেমস খেলছে আর এই মেয়েটা আসছে নাটক করতে। নাটক পাটক শেষ করে বিদায় হতো। বিরক্তি যত সব। আজীব। ভাইয়া আমি আপনাকে খুব ভালোবাসি। আমি হোয়াট? সত্যি বলছি, আমি আপনাকে খুব ভালোবাসি। কেন এতটা ভালোবাসি আমি নিজেও জানি না। রিয়াস কিছুক্ষণ মৌন হয়ে থাকে। সে হয়তো এমনটি আশাও করেনি। তারপর ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে সানাকে বলে, ভার্সিটি থেকে আসছিস মনে হয়, খুব ক্লান্ত তুই। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে লম্বা একটা ঘুম দে যা। বলে আবারও মোবাইল গোতাতে থাকে। সানার 2 চোখের কোল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে আসে। রিয়াস দেখার আগেই পানিটুকু আবার মুছে নেয়। কিন্তু রিয়াস আর সানার দিকে তাকায়নি, তাকানোর প্রয়োজন বোধও করেনি। সানার খুব বুক ফাটা কান্না পায়, কিন্তু সে কাঁদতে পারেনি। হৃদয় ভাঙ্গা মন নিয়ে ছাদ থেকে নেমে আসে। তাকে ছাদ থেকে নেমে আসতে দেখে তার ফুপি মিসেস রিমা বেগম বেশ অবাক হন, কারণ তার ছেলে এখন ছাদে। এই মেয়ে আবার এই সময় ছাদে গিয়েছে কেন? সেই রাতেই তিনি সানাকে ডেকে পাঠান। সানা ওনার সামনে এসে দাঁড়াতেই বলেন, এই বাড়িতে তোদের কম খরচে থাকতে দেই, খেতে দেই, সব কিছুতেই তোদের সুবিধা দেই। ইদানিং দেখছি তুই আমার ছেলের আশেপাশে ঘুরঘুর করছিস। আমার একটা মাত্র ছেলে, কত আদরের তা তো তুই জানিস। তাকে নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা। তোর কাছে আমার অনুরোধ, আমার ছেলের থেকে দূরে দূরে থাকবি। সেদিন সানা তার ফুপির কথার পিঠে কোনো জবাব দিতে পারল না। কথাগুলো সত্যি। আসলেই সে তো ওনার ছেলের পেছনে ঘুরঘুর করে। সেদিন ওনার কথাগুলো এবং রিয়াসের প্রপোজাল রিজেক্ট সানাকে খুব পীড়া দেয়। সেদিনই মত পরিবর্তন করে ফেলে। তার ফুপিদের অর্ধেক ভরসাই তার পরিবারের মাথা গুঁজে আছে, বেঁচে আছে। যদি তাকে নিয়ে তার ফুপি উল্টাপাল্টা কিছু ওঠায়, তাহলে তার পরিবারের প্রতিটি মানুষের জীবন কতটা সংকটাপন্নে। তারপরে তার দুটো ভাই বোন আছে, তাদেরও তো একটা গতি করতে হবে। না, আর কিছু ভাবতে পারলো না। ডিসিশন ফাইনাল করলো, রিয়াস নামের ওই লোকটাকে কষ্ট হলেও ভুলে যাবে। ভুলে যাবে বলেছে বলে কি নিজেকে স্বাভাবিক রেখেছে? না, সেই রাতটার সে কি কান্না! দলা বেঁধে বেঁধে চাপা কান্নাগুলো বেরিয়ে আসতে থাকে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যায়, তারপর আবার কাঁদে। বলা যায় পুরোটা রাত এভাবেই শেষ হয় সানার।
তারপর সানা খুব শক্ত হয়। তার 5 দিনের মাথায় সে মা বাবাকে বলে তার জন্য ছেলে দেখতে বিয়ে করবে, আর পড়াটা স্বামীর ঘরের থেকেই চালিয়ে নেবে। মা বাবা প্রথমে একটু অবাক হয়, কিন্তু অবাকের সীমাটা বেশিক্ষণ না নিয়ে মেয়ের কথা খুশি মনে মেনে নেয়। আর সাথে সাথেই তা মিসেস রিমা বেগমকে জানায়। মিসেস রিমা বেগম তো সেই খুশি একটা আপদ বিদায় হবে। ভাবতে ভাবতে সানার চোখ জোড়া বসে আসে। লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঝাপসা চোখ মেলে উপরের দিকে তাকায়। সে শুধু ভাবছে কি করে রিয়াজকে ভুলবে। সারাদিনই লোকটা তার চোখের আশেপাশে থাকে। বিয়ে করে এবার থেকে চলে গেলেও তাকে আবারও দেখতে হবে। তার জন্য কি লোকটাকে ভোলা এতটা সহজ হবে? কেউ কি তার ভালোবাসাকে কখনো ভুলতে পারে? কিন্তু সানার কিছু করা নেই। পরিবারের কথা ভেবে তাকে নিজের ভালোবাসাকে বিসর্জন দিতেই হবে। আর তাছাড়া যে লোকটার জন্য লড়াই করবে সেই লোকটাই তো তার নয়, যে লোকটাই তো তাকে ভালোবাসে না। সানা নিজের মনকে শক্ত করে, বুক ফেটে কান্না আসে, কিন্তু সে নিজেকে আবারও সামলে নেয়। তাকে যে শক্ত হতেই হবে, যে কোনো মূল্যে হতেই হবে। রেস্টুরেন্টের একদম কোণার একটা খ্রিস্টালের চেয়ারে বসে আছে রিয়াস। তার হাতের সামনে একটা কোকো কোলার বোতল পড়ে আছে। তার চোখ মুখ গোমরা ভাব, গোমরার মাঝে রাগের ছাপ স্পষ্ট। রিয়াসের এখনো বিশ্বাস হচ্ছে না মাত্র 5 দিনের মাথায় সানা এতটা পরিবর্তন হবে। এই তো কিছুদিন আগে মেয়েটি তার পেছনে আঠার মতো লেগে থাকতো। মাকে এটা সেটা বাহানা করে তার রুমে চা নিয়ে যেত। ছাদে এসে ফুল নেড়ে নেড়ে সুরেলা গান ছেড়ে দিত। শেষ মুহূর্তে তার মনের আকুপাকু কথাগুলো বলে দিল। মানছি সে হঠাৎ সানার অমন কথাই কি উত্তর করবে নিজে ভেবে পায়নি। আর এমন হওয়াটা স্বাভাবিক, কারণ ভালো লাগার মানুষটা যদি তার নিজের মনের কথাগুলোই সে তাকে বলে দেয়, তখন তার খুশির সীমা থাকে না। অতি খুশিতে সে প্রায় বাকরুদ্ধ, স্তব্ধ হয়ে যায়। রিয়াসের সেদিন তাই হয়েছিল, আর সানা তা বোঝেনি। অবশ্য এখানে রিয়াসেরই দোষ। সেও যে সানাকে মনে মনে খুব ভালোবাসে তা সে সানাকে বুঝতে দেয়নি। সানার রুমে চা নিয়ে এলে ভাব নিয়ে থাকতো, কথা বলতো না। দেখতো সানা তার ভাব লুক নিয়ে কি রিয়াকশন করে। যখন সানা বিরক্ত হয়ে তাকে বিড়বিড় করে বকতো, তখন রিয়াস লুকিয়ে লুকিয়ে সেই কি কিউট হাসি দিত। তা সানার নজরে আসতো না। এরকম সব ক্ষেত্রেই করতো। সানাকে রিয়াসের মনে ধরেছিল প্রায় 1 বছর আগে, সাফার বার্থডে পার্টিতে। সাফা রিয়াসের ছোট্ট বোন। সেদিন সানা লাল রঙা একটা লেহেঙ্গা সাথে হাই হিল শু পরে যখন সবার সামনে এলো, রিয়াস এবং রিয়াসের ফ্রেন্ডরা যেন চড়ক গাছ হয়ে গেল। এই একটা মেয়ে যে এতগুলো মানুষের মাঝে প্রথমেই চোখ পড়ার মতো। রিয়াসের ফ্রেন্ডরা তো সেদিনই রিয়াসের পিছুই ছাড়তে চায়নি। দোষ ওই মেয়েটার। আমার চাই, ওই মেয়েটারে আমার চাই, চাই চাই বলতে বলতে একদম রিয়াসের কানটা ঝালাপালা করে দিল। কিন্তু রিয়াস তাদের সবাইকে এক ধমকে থামিয়ে দিল। আমিজ মাখনো গলায় পড়ল, তোর আমার গপকে নিয়ে যাবি? এত সাহস তোদের? সবাই সেদিন আর নয়নে রিয়াসের দিকে তাকিয়ে রইল, আর সানার দিকে চোখ তুলে তাকানোর সাহস হলো না কারোর। অথচ আর মাত্র কিছুদিনের ব্যবধানে তার লাল পরীটা অন্যের হয়ে যাবে। কোকো কোলাটা তো শেষ করবি রিয়াস। এভাবে মন খারাপ করে পড়ে থাকলে সমস্যার সমাধান হবে? আবেদের কথাই ঘোর কাটল রিয়াসের। আবেদ, তুলি, রাহুল ওদের সাথে দেখা করতেই মূলত রেস্টুরেন্টে এসেছে রিয়াস। এরা তার জানের জান দোস্ত, এদের সাথেই সবকিছু শেয়ার করে সে। রিশাদ, এখানে ছানার কোনো দোষ নেই। তুই মেয়েটাকে ভালোবাসিস অথচ মুখ ফুটে একবারও বলিসনি, তাহলে মেয়েটা কি আশা নিয়ে পড়ে থাকবে? তার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে। ভালোবাসার কথা মানুষকে মুখ ফুটে বলা লাগে, বুঝে নেওয়া যায় না। ভালোবাসতে আগে অভিমান বোঝা লাগে। এই, তুই সবসময় উল্টা বুঝিস। সবাই কি আর তোর মতো মানুষের মনের কথা বুঝতে পারবে? আমি আবার কি উল্টো বুঝলাম? যেখানে রিয়াজ বুঝেছে সানা তাকে ভালোবাসে, সেখানে সানারও বোঝা উচিত ছিল। ফলটা এখানে কার? ফলটাটা তোর, গাধারাম। সানা তো সেদিন সরাসরি বলে দিয়েছে। তারপরেও রিশাদ সেদিন তার ভালোবাসার কথা বলেনি। এটাই সব থেকে বড় ভুল করছে। বলবে ভেবে নিয়েছে, তাই সময় নিয়েছে। ভালোবাসাটা অনেকটা অপেক্ষার পর ফেলে ফিলিংসটা সেই হয়, বুঝলে? এই জন্যই তো সানা এখন স্যাকা খাইয়া বাঁকা বানাই দিয়া গেছে। প্লিজ তোরা চুপ কর। এমনিতে রিয়াসের মনটা ভালো না,
তার উপর তোদের নাদুস নুদুস কথাবার্তা। বলে আবেদ এবার রিয়াসের দিকে ফিরে। তুই কোকোকোলাটা শেষ কর, তারপর আমরা একটা প্ল্যান বানাই কিভাবে সানাকে ব্যাক করা যায়। দোস্ত, আমরা থাকতে তোরা তো কিসের টেনশন? রিয়াস ফ্রেন্ডের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর কোকটা হাতে নেয়। 3 ঢোক খেয়ে কোকো কোলাটা টেবিলের উপর আবার রেখে দিয়ে বন্ধুদের দিকে ফিরে বলে, কাল তো মুখের উপর ওই কথাগুলো বললই, তারপর থেকে ওর সাথে কথা বলার সুযোগও পাচ্ছি না। ও বাইরে বেরোলে সারাক্ষণ মার সাথে লেগে থাকে, আর ভেতরে গেলে তার রুমে। মোবাইলও চালায় না যে মেসেজ অথবা ফোন করতে পারবো। আর আগামীকাল ওর এঙ্গেজমেন্ট, সময়ও হাতে খুব কম। এখন এই অল্প সময় কি করব কিছুই মাথায় আসছে না। একটা কাজ করি, সানার কাছে তুলিকে সন্ধ্যের দিকে পাঠাই। সানা কেন তোর কাছে ব্যাক করবে না এটার কারণ তুলি জানবে, আর তোর সাথে কথা বলার ওয়ে করে দেবে। তারপরেও যদি সানা না বোঝে তাহলে একবারে কিডন্যাপ। কি দোস্ত, ঠিক আছে না? হোয়াট? কিডন্যাপ? অবাক হবার কিছুই নেই রিয়াস। তাছাড়া তো আর উপায় দেখছি না। তোর ভালোবাসার মানুষটিকে পেতে হলে এটা তোকে করতেই হবে। রিয়াস ফ্রেন্ডের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর কোকো কোলাটা হাতে নেয়। 3 ঢোক খেয়ে কোকো কোলাটা টেবিলের উপর আবার রেখে দিয়ে বন্ধুদের দিকে ফিরে বলে। রিয়াস কিছুক্ষণ ভাবলো। সে ভাবতে পারছে না যে মেয়েটাকে ভালোবেসে সে মেয়েটাকে শেষ পর্যন্ত তাকে কিডন্যাপ করতে হবে, কিন্তু তার হাতেও তো কিছু করার নেই। ওকে এত করে বললো, তাও ভাব নিয়ে রইল। এদিকে বাসার সবাই জানলে তাকে আবার কি মনে করবে? ইস, সবার কাছে কি জবাব দেবে? ধুর, যা ভাবলে ভাবো। পরিবার একদিন ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু ভালোবাসার মানুষ হারিয়ে গেলে তাকে বাকি জীবনে আর পাওয়া যাবে না। রিয়াস আরও কিছুক্ষণ ভাবলো, তারপর মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। রাত প্রায় 9:45। কিছুক্ষণ আগে হলো সবাই ডিনার সেরেছে। এই বাসায় ডিনারটা একটু তাড়াতাড়ি করা হয়। মিসেস রিমা বেগমের আদেশ সবাই 10টার মধ্যেই ঘুমিয়ে পড়বে, তাহলে সকালে সবুজ প্রকৃতি দেখতে পাবে। সবুজ প্রকৃতির হাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। সানা তার রুমের বিছানার উপর পা ভাঁজ করে বসে আছে, কিছুতেই চোখে ঘুম ধরা দিচ্ছে না। 9:30 থেকে চেষ্টা করে আসছে ঘুমোতে। চেষ্টাতে যখন ব্যর্থ হলো তখন মুখে এক গেদা বিরক্তি নিয়ে আবার বসে পড়ল। আসলে ঘুমটা হচ্ছে না মূলত তুলি আপুর কারণে। তুলি আজ সন্ধেই তার সাথে দেখা করে গিয়েছে রিয়াসের ব্যাপারটাও বলতে, কিন্তু এখানেও সে তুলির সবগুলো কথার পাল্টা জবাব দিয়েছে। না, রিয়াসের লাইফে আর ফিরবে না, আর না তার সাথে দেখা করবে। নিজের কথার উপর অটুট থেকেই তুলিকে রিক্ত হাতে যেতে বাধ্য করলো। অমন বিহেভে এখন নিজেকে স্বস্তি দিতে পারছে না সানা। ভেতরটা কেমন উসখুস করছে। এমন সময় দরজায় করাঘাত পড়ে। সানা পাশ থেকে ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে দরজাটা খুলে তাকিয়ে এবারই কাজের লোক মিনা আপা এসেছে। আপা, এই রিয়াস ভাইজান কইছে আপনি ওনার লাইগা 1 কাপ কফি কইরা নিয়ে যাইতেন। মাথাটা নাকি ওনার প্রচণ্ড ব্যথা করতেছে। আপনি করে দেননি? আসলে ভাইজান কইছে আমার হাতে কফি নাকি ওনার ভাল লাগে না, তাই আপনি কইরা দিতেন। ফুপি ঘুমিয়ে গেছে? হকলে ঘুমাইছে। সানার কফি বানানো শেষ হলে সে মিনা খাতুনকে ডাক দেয়। 1 বার 2 বার 3 বার, কিন্তু মিনা খাতুনের কোনো সাড়া এলো না। ফোনে কল এসেছে, কথা শেষ করে চলে আসবে বলে সেই যে রুমে ঢুকে কফিটা ঠান্ডা হয়ে যেতে ধরেছে মিনা খাতুনের, এখনো আসার নাম গন্ধ দেখছে না। সানা খুব রাগ লেগে যায়। সে এখন কফি হাতে নিয়ে ওভাবে দাঁড়িয়ে থাকবে, নাকি নিচে গিয়ে রিয়াসকে কফির মগটা দিয়ে আসবে। কিন্তু রিয়াসের রুমে তার এখন যাওয়াটা তো একদমই খাটে না, আর যেতেও ইচ্ছে করছে না। ভাবতে ভাবতে সানা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কফি ঠান্ডা হলে কি আমার রুমে কফি নিয়ে যাবি? কারোর কণ্ঠস্বরে সানার সংবিত ফিরে আসে। সামনে তাকিয়ে রিয়াস ভাইয়া স্ট্রেট পকেটে হাত গুজে দাঁড়িয়ে। রিয়াসকে দেখে সানার ভেতরটা থরথরে কেঁপে ওঠে। বার দুয়েক ঢোক গুলে সে সতর্ক চোখে চারপাশটা তাকিয়ে নিয়ে মুহূর্তে মাথাটা নুয়ে আনে, আর মনে মনে বলে, প্লিজ ভাইয়া, প্লিজ আপনি এখান থেকে যান, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু মনে কথা মানুষ কি শোনে? রিয়াস সানার দিকে কিছুক্ষণ স্থির চাহনিতে তাকিয়ে থেকে তারপর বলে, তা কফি নিয়ে যেতে এত লেট হচ্ছে কেন? শেষবার আমাকে কফি খাইয়ে তোর স্মৃতিটুকু মনে রাখতেও দিবি না? এত তাড়াতাড়ি নির্দয় হয়ে গেলি? সানা চুপ হয়ে থাকে। রিয়াসের এই কথার পিঠে সে কি জবাব দিবে তা সে জানে না। কথা বলছিস না কেন সানা?
আমার জন্যে কি তোর একটু মায়া হয় না? এখান থেকে যে করেই হোক যেতে হবে, না হলে মিনা আপার চোখে পড়ে ফুপির কানে, আর তখন কেল্লা ফতে। ভেবে সানা আর চুপ থাকলো না। ভাইয়া আমি রুমে চলে যাচ্ছি, কফিটা এই রাখলাম। বলে যে রুমের দিকে পা পারে অমনি রিয়াজ সানার বাম হাতটা খপ করে ধরে ফেলে। সানার এবার ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। ভাইয়া প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। মিনা আপা এখনো জেগে আছে। দেখলে দেখুক, আমি ভয় পাই না। তোর সাথে আমার এখনো অনেক কথা বলার আছে। আগে সব কথা শেষ করি, তারপর যাবি। এর আগে এক পাও নড়তে পারবি না। কেন আমাকে বারবার বিরক্ত করতে আসেন? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? তুই সত্যি জানিস না কেন আমি এরকম করি? না, আর জানতেও চাই না। রিয়াসের চোখের দৃষ্টি এবার তীক্ষ্ণ হয়ে আসে। চরম আহত গলায় বলে, তুই আমাকে এত সহজে ভুলে গেলি? সানা চুপ হয়ে থাকে। রিয়াস এক ঝটকায় সানাকে সামনে টেনে এনে বলে, এই, তুই তো আগে এরকম ছিলি না। তুই হঠাৎ এমন হয়ে গেলি কেন সানা? মনে পড়ে না আগের স্মৃতিগুলো একবারও? কদিন পর অন্যের ঘরে চলে যাবি। এতদিনে যে মানুষটির জন্যে গান গাইতিস, চা নিয়ে আসতিস, ভালোবাসার অনুভূতিগুলো জমা রাখতিস, সেই মানুষটিকে ছেড়ে কিভাবে অন্যের ঘরে ভালোবাসা ছড়াবি? এতটা নির্দয়, পাষাণ, কঠোর তুই? সময় থাকতে ফুলের গোড়ায় পানি না দিলে সে ফুল কি আর তাজা থাকে? শুকনো পাতার মতো নেতিয়ে যায়। অব্যক্ত ইচ্ছেটা তখন আর মূল্য থাকে না। রিয়াস সানার হাতটা ছেড়ে দেয়। ফস করে একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, আমার একটা অনুরোধ রাখবি সানা? এই শেষ একটা অনুরোধ। আর না আমি তোকে বিরক্ত করব, আর না তোকে জ্বালাবো। সানা কিছুক্ষণ চুপ থেকে তারপর সম্মতি দেয়। রিয়াসের মুখে হাসি ফুটে ওঠে, বলে, আজ তুই আমার সাথে কফি খাবি, তাও কফিটা আমি নিজ হাতে বানাবো। কফি কোথায় খেতে হবে? ছাদে। আর মিনা আপাকে নিয়ে ভয় পাস না, সে দরজায় সিট কিনে লাগিয়ে তখনই ঘুমের দেশে তলিয়ে গেছে। নামার সময় দেখেছিলাম, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এতটুকুই তো অনুরোধ? আর অন্য কোনো প্রসঙ্গ টেনে আনবেন না তো? হুম, পাক্কা? একদম পাক্কা। তারপর রিয়াস আগের কফিটা বেসিনে ফেলে দিয়ে সে নিজে আবার কফি বানাতে লেগে যায়। সানা অন্যদিকে তাকিয়ে তার কাছে কেমন অস্বস্তি অস্বস্তি লাগছে, মনে সন্দেহ হচ্ছে এ হঠাৎ আমাকে নিজ হাতে কফি বানিয়ে খাওয়ার অফার করলো কেন? এর পেছনে একজ্যাক্ট কোনো কারণ থেকে নয় তো? মিনাপা যখন আমাকে বলেছিল রিয়াস ভাইয়ের জন্য 1 কাপ কফি বানাতে, তখন আমার মনে মনে খুব ভালো লাগা একটা অনুভূতি হলো। এই শেষ সুযোগ প্রিয় মানুষটিকে নিজ হাতে কফি বানিয়ে খাওয়াতে। হয়তো এরকম সুযোগ আর কখনোই আসবে না। আফসোস, কষ্ট মাখা মন নিয়ে কফি বানাই। ঠিক আমার মতো এখন রিয়াস ভাইয়ের সেই রকম ফিল হচ্ছে না তো? হয়তো পৃথিবীতে ভালোবাসাগুলো এত কষ্টের কেন? কতগুলো হাসি মুখের জন্য আরেকটা হাসি মাখা মুখকে বিসর্জন দিতে হয়। এরই নামই বুঝি নিয়তি। ভাবতে ভাবতে সানার চোখ জোড়া বসে আসে। ম্যাডাম, আপনার কফি। রিয়াসের কথার শব্দে সানার ঘোর কাটে। রিয়াসের কফি বানানো শেষ, সেটা সানার ভাবনা জগতের বিচরণের কারণে খেয়ালই আসেনি। সানা হালকা হাসির চেষ্টা করে, রিয়াসের হাত থেকে কফির মগটা হাতে নেয়। ছাদে যাওয়া যাক। সানা মাথা নেড়ে হ্যাঁ ইঙ্গিত করে। দুজনের হাতে কফির মগ, দূরের দৃষ্টি দূরের ওই অন্ধকারের দিকে। দুজনের দৃষ্টি দূরের অন্ধকার মাখা ওই ঝোপঝাড়ের উপর, আর উদাস দৃষ্টিতে নৈশব্দ মুখে দিকে দিকে কফিতে চুমুক। পাশাপাশি দাঁড়িয়ে নিস্তব্ধ রাতে প্রিয় মানুষটির সাথে কফি খাওয়ার এই মুহূর্তটা হয়তোবা তার আর কখনো ফিরে আসবে না। দূরের ওই অন্ধকারের মতোই ঢেকে যাবে সব, থাকবে আক্ষেপ, কষ্ট, দুঃখ ভরা রাত। ভাবনার মাঝেই চোখ ঝাপসা হয়ে আসে সানার, মাথা ঘুরতে থাকে প্রচন্ড। সানা মাথায় হাত রেখে কাঁপা কাঁপা গলায় বলে, আমার কাছে কেমন যেন লাগছে, পৃথিবীটা কেমন মাথার উপর ঘোরাচ্ছে। আমি যেন পড়ে যাচ্ছি নিচে। প্লিজ ভাইয়া ধরুন আমায়, ধরুন, পড়ে যাচ্ছি আমি। অমনি রিয়াস সানাকে তার বাহুর জোরে জড়িয়ে নেয় আর হাত থেকে মগটা নিয়ে তার নিচে রাখে। সানা মুহূর্তেই ঘন ঘন নাক ডেকে ঘুমের দেশে তলিয়ে যায়। তা দেখে রিয়াসের সে কি হাসি। যাক, অবশেষে তার ঘুমের ট্যাবলেটটা কাজে দিল। এবার কিডন্যাপটা করা ইজি হবে। কল বাজতেই রাহুল এক হাতে মোয়ের ভর সামলে অন্য হাতে পকেট থেকে ফোনটা বের করে, রিসিভ করতেই ওপাশ থেকে, মই নিয়ে তাড়াতাড়ি পেছন সাইডে আয়। সানা এখন আমার 2 হাতের কোলে,
শান্তির ঘুম ঘুমাচ্ছে। কুইক। রাহুল ওকে বলে আবিদকে নিয়ে বিল্ডিংয়ের পেছনে মই নিয়ে লাগায় এক ছুট। মই দেওয়ালের সাথে ঘেঁষতেই রিয়াজ সানাকে বুকের সাথে মিশিয়ে খুব সাবধানে মই বেয়ে নিচে নামে। সূর্যের কড়া রোদটা গ্লাস ভেদ করে সানার চোখে লাগতেই সানার ঘুম ভেঙে যায়। সানা পিটপিট করে চোখের পাতা মেলে চারপাশে তাকাতেই চমকে ওঠে। জায়গাটা কেমন অচেনা অচেনা। গুড মর্নিং লালপরি। কারো কণ্ঠস্বর শুনে সানা কাপা এবং ভর্ত মাখা চোখে পাশ ফিরে তাকায়। তাকিয়ে দেখে তার রিয়াজ ভাইয়া বাথরুম থেকে বের হয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে তার দিকে এগিয়ে আসছে। সানা মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। কখন জেগেছিস ঘুম থেকে? রাতে তো সেই লম্বা এক ঘুম দিয়েছিলি। বলে রিয়াজ হাসার চেষ্টা করে, যে হাসিতে রহস্যতা লেগে আছে। রিয়াসের কথাতে সানার তেমন ভাবান্তর হলো না। সানার চোখ জোড়া ক্রমশ তীক্ষ্ণ করে মনে চেপে রাখা কথাটা রিয়াসের দিকে ছুড়ে দেয়। ওকে এখানে দেখে চমকে যায় সানা। ওকে এখানে কেন আনলো উনি? তার মানে উনি কিডন্যাপ করেছে? রাতে সানাকে কফি খাওয়ানোর পুরোটাই একটা নাটক ছিল। ওকে সবাই প্ল্যান করে কিডন্যাপ করে এখানে এনেছে। শেষ পর্যন্ত রিয়াজ ভাইয়া এত জঘন্য একটা কাজ করতে পারলো সানার সাথে। ওকে শেষ পর্যন্ত মিথ্যা বলে কিডন্যাপ করে নিয়ে আসলো। কিন্তু এই লোকটা আসলে চাই কি? সে যে লেগেছে আঠার মতো, কিছুই ছাড়ছে না। কি আজব লোকটা! নাকি ওকে বিয়ে করতে দেবে না, নিজেও ভালোবাসবে না, আবার কাউকে ভালোবাসতে গেলেও তাকে ভালোবাসতে দেবে না। ফালতু লোক একটা। সানা চোখ জোড়া ক্রমশ তীক্ষ্ণ করে মনে চেপে রাখা কথাটা রিয়াসের দিকে ছুড়ে দেয়। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, কিন্তু রিয়াস মনে মনে হাসে। সানাকে এত সহজে বোকা বানিয়ে নিয়ে আসতে পারবে সে ভাবতে পারেনি। তবে কাজ হয়েছে, এতে সে খুশি। না হলে তো সারা জীবনের জন্য ওকে পস্তাতে হতো। মনে মনে রিয়াস হেসে চলেছে। তারপর হঠাৎ করে সানার কথা মনে হতেই রিয়াস স্বাভাবিক ভঙ্গিমায় বলে, এখানে আমি এবং তুই ছাড়া আর তো কোনো তৃতীয় ব্যক্তিকে দেখতে পাচ্ছি না। সো অমন মহৎ কাজটা আমি ছাড়া আর কে করবে বল? রিয়াসের কথা শুনে সানার মাথাটা ভীষণ গরম হয়ে যায়। লোকটার বিন্দুমাত্র লজ্জা বলতে কিচ্ছু নেই। অনেক করে কি বড় বড় গলায় কথা বলে। বলছি, এই বেহায়া লোকটাকে সে ভালোবাসতো। এখন তো নিজের উপরই রাগ হচ্ছে তার। তাই রাগ দমিয়ে আবার জিজ্ঞেস করলো, তো এখানে কেন এনেছেন? এখানে কেন এনেছি তা তুই এখনো বুঝিসনি? ওই কিডন্যাপ নাকি টিডন্যাপ কি যেন, ওইটাই মনে কর। বলে রিয়াস পেছনের চেয়ারটা সামনে টেনে সানার সামনে ধপাস করে বসে। মুহূর্তে সানার চোখে মুখে আকাশ সম বিস্ময় ছুঁয়ে যায়। তার মানে ও মনে মনে যেটা ভেবেছিল সেটাই সত্যি। সত্যি তাকে কিডন্যাপ করেছে। ও তো হুট করে ভেবে ফেলেছিল, কিন্তু সেটা যে সত্যি হয়ে যাবে সেটা তো বুঝতে পারেনি। ওর এখন রিয়াজ ভাইয়ের প্রতি ঘৃণায় জমে যাচ্ছে। লোকটার বিন্দুমাত্র অনুশোচনা নেই। সে জানে না সে কি করেছে। মাত্র সেদিনই ফুপি ওকে কঠিনভাবে সবকিছু বলে দিয়েছে। মানে হচ্ছে ফুপি সবই জানে। এখন তাহলে ও ফুপিকে আর বাবা মাকে কি জবাব দেবে? আপনি এমন জঘন্য কাজটা কিভাবে করতে পারলেন? কিভাবে? আর বাসায় সবাই আমাকে কি ভাবছে? মা, বাবা, ফুপি, ফুপা, আমাকে কেউ আর ক্ষমা করবে? করবে না। বিয়ে করার খুব শখ জমেছিল, তাই তার প্রতিকারে এই বদ্ধঘরটা তোর জন্যে রেখে দিয়েছি। আপনি এতটা নিজের কথাই ভাবলেন? একবারও আমার কথা, আমার সম্মানের কথা, আমার ফ্যামিলির কথা ভাবলেন না? বলার মাঝেই সানা দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। এই কাঁদবি না, একদম কাঁদবি না বলছি। কাঁদলে কিন্তু গুম করে ফেলবো। করে ফেলুন খুন, আমি বাঁচতে চাই না, মরতে চাই, মরতে। এত অভিনয় করিস কেন সানা? তুই না আমাকে ভালোবাসিস? আগে বাসতাম, এখন আর বাসি না রিয়াস ভাই। সানার কথা শুনে রিয়াস অবাক হয়ে যায়। বলে কি মেয়েটা? যে মেয়েটা দুদিন আগে ওর পেছনে আঠার মতো লেগেছিল, আজ সে কিনা বলে সে ওকে ভালোই বাসে না। ভালোবাসে কি এত সস্তা? 5 দিনের মাথায় চলে যাই। মন চাইলে ভালোবাসলাম, আর মন চাইলেও ভুলে গেলাম। এরকম হয় নাকি আবার? মেয়েটা তাহলে ফাজলামি কেন করতেছে? প্রচণ্ড রাগ উঠে ওর। ওকে কি মেয়েটা গাধা পেয়েছে নাকি? নাকি দড়ি দিয়ে ঘোরাবে? না, সেটা তো হবে না। মন চাইলে বলবে ভালোবাসি, আবার মন চাইলে বলবে না, বাসবে না। খেলা শুরু হচ্ছে নাকি? এটা ইমোশন, ভালোবাসা কোনো খেলা নয়। রিয়াজ জেগে উঠে দেওয়ালে নিজের হাতে ঘুষি মেরে সানার দিকে এগিয়ে এসে বলে, মিথ্যে কথা, সব মিথ্যে কথা।
তুই আমাকে ভালোবাসিস, তুই তা স্বীকার না করলেও তোর চোখ ঠিকই আমাকে বলে দেয়। সানা ভয় পেয়ে যায়। রিয়াজ ভাইয়া তার হাতে ব্যথা পেয়েছে, কিন্তু সানার কিছুই করেনি। সানা এখান থেকে উঠে রিয়াজ ভাইকে ধরতে গেলে তিনি ওর দুর্বলতা বুঝে ফেলবেন, কিন্তু সানা যে ওকে ভালোবাসে সেটা রিয়াজ ভাইকে বুঝতে দেওয়া যাবে না, তাহলে সব শেষ হয়ে যাবে। রিয়াজ ভাইয়ের মাথাটা দেওয়ালে ঠেকে চুপচাপ দাঁড়িয়ে থাকে। খুব খারাপ লাগছে সানার রিয়াসের জন্য, তবু সে চুপ হয়ে থাকে। রিয়াসও কিছুক্ষণ চুপ থেকে এবার হাই তোলে, স্বাভাবিক এবং সুদূর কণ্ঠে বলে, এই ছাড়া আমার আর কোনো উপায় ছিল না সানা। তোকে বোঝানোর সবটাই আমার হাতের বাইরে ছিল। শেষ মুহূর্তে তোর সাথে কথা বলতে চেয়েছি, তোকে বোঝাতে চেয়েছি, তোকে আমার মনের কথা বলতে চেয়েছি। তুলিকে দিয়েও চেষ্টা করিয়ে তোকে আমার সামনে আনাতে চেয়েছি, তাও পারিনি। ওদিক দিয়ে তোর এঙ্গেজমেন্ট, হাতে সময় খুবই কম ছিল। বলা যায় কিডন্যাপ করতে এক প্রকারে বাধ্য হয়েছি। তার জন্যে আমি তোর কাছে ক্ষমা চাইছি। সানা এবারও কোনো জবাব দেয়নি। সানা চুপ থাকে দেখে রিয়াস বলে, এখনো রাগ করে আছিস আমার উপর? আমার অত কিছু ভাবতে ভাল লাগছে না। বাসায় যাব আমি, ব্যাস বাসায় যাব। আমাকে বাসায় দিয়ে আসুন। এত অস্থির হচ্ছিস কেন? বাসায় তো যাবি, আমি নিজেই তোকে বাসায় নিয়ে যাব, তবে এভাবে না। মানে কি বলতে চান আপনি? কিছু না, আমি এখন উঠছি, বাসায় যেতে হবে। দেরি হলে বাসায় যে হাঙ্গামা লাগিয়ে দিয়ে এসেছিস তার উৎপাটন করবেটাকে শুনি। এমনিতেই কাল রাত তোকে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে জান অর্ধেক শেষ। তুই এত ওজন বাব্বা, হারবাল টারবাল খাস নাকি আবার? বলেই ঠোঁটের কোণে দুষ্ট হাসি চাপে রিয়াস। সানার বিস্মিত চোখ জোড়া এবার আগে আগুনের মতো লাল হয়ে ওঠে। তা দেখে রিয়াসের মনে মনে সে কি কুটিল হাসি। আমি মোটা না চিকন, লম্বা না বেটে, তা দেখার রাইটস আপনার নেই। রাইটস নেই? তবে হতে আর কতক্ষণ? সানা চমকে যায়। কতক্ষণ মানে? রিয়াস ভাইয়া তাহলে কি করতে চাচ্ছে? উনি কি তাহলে? না না, কোনো ভুল হতে দেওয়া যাবে না, ওকে শক্ত থাকতে হবে। ছিছি, কোনো ভুল হয়ে গেলে বাসে ও কি করে মুখ দেখাবে? ইস, কোন কুলক্ষণ যে ও রিয়াস ভাইকে ভালোবাসার কথা বলতে গিয়েছিল। এবার নিজের উপরই প্রচণ্ড রাগ হচ্ছে। মনে হচ্ছে নিজের গালে নিজে একটা চট দিয়ে নিজেকে শাস্তি দেখ। সানা রেগে উঠে বলে, কখনোই হবে না, আমি হতে দিব না। আমি এখন বাসায় যাব, আপনি নিয়ে যান অথবা না যান। বলে সানা বিছানা থেকে নামতে যায়। অমনি রিয়াস পথ আগলে দাঁড়িয়ে বলে, লালপরি, তোমার এখন বাসায় যাওয়ার পথ তো বন্ধ। মামা মামি ভোর সকালেই তোমাকে সার্চ করে নিয়েছে। তোমাকে না দেখতে পেয়ে সবাই ভেবে নিয়েছে তুমি কোন নাগরের সাথে পালিয়ে গেছো। এখন যদি তুমি বাসায় যাও তাহলে বুঝতেই পারছো তোমার কি হাল হবে। আর তুমি বাসায় না গিয়ে যদি আরেকখানে যেতে চাও, এই রিয়াজ তো তোমাকে সেখানে যেতে দিবে না। এই রুমটা কিছুক্ষণ পর তালাবদ্ধ হয়ে যাবে। সো এখান থেকে চলে যাওয়ার ভাবনাটা এখনই মাথা থেকে ঝেড়ে ফেলো। সানার আরও রাগ উঠে যায়। ইচ্ছে হচ্ছে এবার রিয়াসের গালে নাকে মুখে তাকে কয়েকটা ঘুষি মারতে, কিন্তু বড় বলে খুব কষ্ট উঠে সেই ইচ্ছে দমন করতে হলো। রাগে রিয়াসের কলারটা খুব শক্ত করে চেপে ধরে বলে, আপনি নিছক, অসভ্য, জঘন্য ইত্যাদি। কিছুই বলে না। হাসতে থাকে রিয়াস। তারপর সানার গাল দুটো আলতো করে ধরে বলে, তোমার জন্যে আমি সব হতে রাজি। সানা কলারটা ছেড়ে দেয়। বেহেটার সাথে কথা বলে খামোখা সময় নষ্ট। যে করেই হোক এখন তার বাসায় যেতে হবে। বাসায় ফিরে সবাইকে কিছু একটা বুঝিয়ে বলতে হবে। বলবে বান্ধবী ভোর সকালে কল করে বলেছে তার মা নাকি স্ট্রোক করেছে। তার মাকে হাসপাতালে নিয়ে যেতে তাকে সাহায্য করার তেমন কেউই নেই, তাই সে গিয়েছে সাহায্য করতে তার মাকে হাসপাতাল নিয়ে যাবার জন্য। সবাইকে বলতে চেয়েছে, কিন্তু সবাই ঘুমেছিল বিধায় কাউকে আর বলতে পারেনি। ব্যাস, কেস ইজ ডিসমিস। তবে এই রুম থেকে বেরোবেটা কিভাবে? সানার ভাবনার মাঝে রিয়াস বলে, সানা, আমি এখন তাহলে চলে যাচ্ছি। ওই যে টেবিলের উপর খাবার রেখে গেছি, ফ্রেশ হয়ে তা খেয়ে নিও মনে করে। বলে রিয়াস সানার গাল চাপড়ে রুম থেকে বের হয়। দরজার কাছে যেতেই রিয়াস কি ভেবে যেন আবার পেছনে তাকায়। লালপরি, লাভ ইউ, টেক কেয়ার বলেই দরজা টেনে ওপাশ থেকে লক করে দেয়। এপাশে সানার ভেতরটা মুছে ওঠে। রিয়াস এই কাজটা কেন করলো সে?
সে কি জানে না ভালোবাসাটাকে না হারাতে দিলে হেরে যাবে তাদের মধ্যবিত্ত পরিবারটা, পরিবার নেমে আসবে কঠোর সংগ্রামী জীবনটা। তার বাবা কি পারবে সেই কষ্টের ধার বইতে? পারবে সফি রিধির পথ করে দিতে? পারবে মায়ের ওষুধের টাকা জোগাড় করতে? পারবে না, কিছুই পারবে না। তবে আমাকে পারতে হবে, এই বাসা থেকে যে করে হোক বেরোতে হবে, অ্যাট অ্যানি কস্ট। রিয়াজ গাড়ির কাছে এসে তুলিকে কল মারে, ওপাশ থেকে রিসিভ হতে। তুলি, কোথায় তুই? এই তো দোস্ত, রেডি হচ্ছি, কিছুক্ষণের মধ্যে বেরোবো। এখন 10টা বেজে চলছে আর তুই বলছিস তুই রেডি হচ্ছিস? কখন তুই মার্কেটে পৌঁছাবি? কখন তুই বিয়ের শপিং করবি? উফ, এত অস্থির হচ্ছিস কেন রে ভাই? তোর বউ তো আর কেউ ধরে নিয়ে যাবে না। ধৈর্য ধর, ধৈর্য ধর। আমি রাহুল আবিদকে কল করে দিচ্ছি, ওরা কিছুক্ষণের মধ্যে মার্কেটে হাজির হবে। ওকে, তাড়াতাড়ি কর। আমি এখন বাড়ি যাচ্ছি, ক্যাচালটা সামলিয়ে তোদের কল করব। ওকে দোস্ত, তোর শেরওয়ানির মাপটা একটু মেসেজ করে পাঠিয়ে দে। ওকে। বাই। কথা শেষ করে রিয়াজ তৃপ্তি ভরে একটা নিঃশ্বাস নেই। মনে তার কি খুশি, সানাকে বিয়ে করবে, অবশেষে ওর স্বপ্নের রানীকে বিয়ে করবে, সারা জীবন নিজে করে নেবে। মনের ভিতর ডাকুম ডুকুম নাচিরে বিয়ের আনন্দে। আহা কি খুশি, আকাশে বাতাসে রঙ্গ ছড়িয়ে যায় বহু দূরে। রুমের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে সানার মা, চোখে মুখে তার নীরবতার চাপ। তার থেকে কিছুটা বামে দরজার কাজ বরাবর দাঁড়িয়ে সানার বাবা লিয়াকত আলী। ওনার মুখটা গম্ভীর বলা চলে। তার থেকে 2 হাত দূরে কিচেনের দিকটায় সফি রিধি দাঁড়িয়ে। সাফাও তাদের পাশে দাঁড়িয়ে, তবে চাঞ্চল্যকর মনে। সে রিধির সফির মনোযোগ আকর্ষণ করতে ফাঁকে ফাঁকে দূরে কিছু একটার দিকে ইঙ্গিত করে শব্দ করে ওঠে। তারপরও সাফার রিধির সেদিকে কোনো হেলদোল নেই। তাদের বোন যে এমনটা করবে তারও দিকবিদিক নিস্তব্ধ হয়ে যায়। মিসেস রিমা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পা নামান, সোফার দিকে কিছুটা হেলে তারপর দৃষ্টিটা সানার মার দিকে দিয়ে বলেন, এই দুটো ছেলে মেয়েকেও শেষ পর্যন্ত ও এইটুকু শিখিয়ে গেল, পড়ালেখা করবি আর সাথে প্রেম করবি, পরে বিয়ে করার নাম করে প্রেমিককে নিয়ে ভেগে যাবি। বাহ ভাবি, আপনি না কি যেন বলতেন? ও হ্যাঁ, মনে পড়েছে, আপনার মেয়ে নাকি অত্র এলাকার মধ্যে শান্ত, সুশ্রীল আর ভদ্র মেয়ে। এমন মেয়ে আর দ্বিতীয়টি হয় না। এই সেই ভদ্র, শান্ত এবং সুশ্রীল মেয়ে গভীর রাতে নাগরের হাত ধরে পালালো। আসলেই খুব ভালো আপনার মেয়ে, প্রশংসার যোগ্য, সত্যি প্রশংসার যোগ্য। মিসেস রিমার কথাই সানার মার অসহায়ত্ব মুখ ফুটে ওঠে। মেয়েকে নিয়ে ওনার কেন জানি অমনটা মনে হচ্ছে না, কেননা মেয়েকে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখেনি। মেয়ে তার 5 ওয়াক্ত নামাজ পড়তো, কুরআন তেলাওয়াত করতো, চালচলন মার্জিত ছিল। বাইরে বেরোলে পর্দা করে বের হতো, কথাবার্তাও ঠান্ডা সুশীল ছিল। মনটা বারবার বলছে মেয়েটার সাথে হয়তো খারাপ কিছু ঘটেছে, মেয়েটা ওরকমের করতেই পারে না। না হলে রাতে শুতে যাওয়ার সময় হাসি মুখে মেয়েটা তাকে চুমু খেয়ে আবার রাতেই উধাও হবে। কিছুতেই মনকে আশ্বস্ত করতে পারছে না, সবটা যেন গড়বড় মনে হচ্ছে। তারপরও তিনি এই কথাগুলো মিসেস রিমা বেগমকে বুঝাতে পারছেন না। মিসেস রিমা বেগম এই বোঝটা নিচ্ছেনই না। ওনার একই কথা, সানা কোন নাগরের সাথে চলে গেছে, না হলে এঙ্গেজমেন্টের আগের দিনের রাতে কেন পালাবে সে। ঠিক সানার মার ভাবনের মাঝেই মিসেস রিনা বেগমের কল বেজে ওঠে। তাকিয়ে সানার বরপক্ষের লোক। মিসেস রিমা বেগম সানার বাবা মার দিকে তাকিয়ে বলেন, সানার হবু শ্বশুর কল করেছে, কি রিসিভ করব? সানার মা দ্বিধা ভরা চোখে সানার বাবার দিকে তাকায়। লিয়াকত আলী বলেন, রিসিভ করেন, বলেন যে মেয়েটা অসুস্থ হয়ে গেছে, আজ এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করতে হবে, মেয়েটা সুস্থ হলে পরে ফাইনাল ডেট দিয়ে দেওয়া হবে। রিমা বেগম তাই বলেন। তারপর সানার বরপক্ষদের সাথে কথা বলা শেষ হলে লিয়াকত আলীকে বলেন, আপনি পাগল? আপনার মেয়ে কি আর ফিরে আসবে? আসবে না, কারণ সে ফিরে আসার জন্য যায়নি। খামোখা ওদের মিথ্যা বলে আশা দিয়ে লাভ হবে কি? একদম ঠিক বলেছ মা, বরপক্ষদের ঝুলিয়ে রেখে লাভ নেই। সানা তো আর ওদের বাড়ির বউ হয়ে যাবে না।
রিয়াসের কথা শুনে সবাই দরজার দিকে তাকায়। রিয়াস বাড়ি থেকে বাসায় ফিরল মাত্র। রিয়াসকে দেখা মাত্রই সানার মা রিয়াসের দিকে আগ্রমণে এগিয়ে যেয়ে বলেন, বাবা, আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছো? রিয়াস গাড়ির চাবিটা নামিয়ে সানার মাকে স্বাভাবিকভাবে উত্তর দেয়, পাইনি মামি, তবে আশা আছে পাবো। দোয়া করো সন্ধ্যের মধ্যেই যেন ওকে পেয়ে যাই আর বাসায় নিয়ে আসতে পারি। হ্যাঁ বাবা, দোয়া করি। আর দোয়া করব না আমার মেয়ের যাতে কোনো বদনাম না হয়। বদনাম না নটানোর আগেই ওকে ওই বরপক্ষের হাতে যেন তুলে দিতে পারি। রিয়াস থতমত খেয়ে যায়, খাপছাড়া হয়ে বলে, কি আপনি এখনো ওদের আশা করতেছেন? করব না কেন? এখনো ও বিয়ে ঠিক হয়েছে। মেয়ে আসার খবর নাই, আবার বিয়ে, আজ আইরা কথাবার্তা সব। আহা মা, বিয়ে ওদের সাথে হয়নি বিধায় কি হয়েছে? আরেকজনের সাথে তো হবে। আর একজনের সাথে হবে মানে? না মানে বললাম কি, সানাকে যদি খুব দেরি করে খুঁজে পাই, খামোখা এই ছেলেদের আশা দিয়ে তো লাভ নেই। এর মাঝে যদি এরা সানার নামে ভুলভাল কিছু উঠায়, তখন পরে দেখা যাবে এরা এসব উঠানোর কারণে সানার এদের সাথে তো বিয়ে হবেই না, পরে অন্য জায়গায়ও বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে। তাই এদের এখনই বারণ করে দেওয়াটা ভালো হবে। কতবারই তো বললাম ছেলেদের বারণ করে দেই, ওনাদের মেয়ে আর আসবে না। তুই বললি না ওনাদের মেয়েকে পেয়ে যাবি, যদিও পেয়ে যাস ও আর আসবে না, কারণ ও ফিরে আসার জন্য যায়নি। কথার মাঝেই লিয়াকত আলী বলেন, রিমা আপা একদম ঠিক বলেছেন। রিয়াজ, তোমার কথার সাথে আমি কিছুটা মত আবার অমত। কারণ মেয়েকে আয় যদি ভাগ্যের ফেরে খুঁজে পাই, আর খুঁজে পেলেও ও যদি কোনো ছেলের হাত ধরে পালিয়ে যায়, মনে হয় না আর ফিরে আসবে। তাই বরপক্ষদের বারণ করে দেওয়াটাই ভালো হবে। সাহেলা, মেয়ে চলে গেছে, মন খারাপ করো না। মেয়ে আমাদের ভালোবাসাটা বুঝেনি, তাহলে আমরা কেন ওর জন্য প্রতীক্ষা করে করে নিজেদের কষ্ট দিব? ভুলে যাও ওকে, কষ্ট হলেও ভুলে যাওয়ার চেষ্টা করো। সাহেলা ভারক্লান্ত বুকে একটা দীর্ঘশ্বাস ছাড়েন, কারণ ওনার কারো কথাই বোধগম্য হচ্ছে না। সব কিছুর মাঝেও কেন জানে একটা কিন্তু থেকে যাচ্ছে। সে কিন্তু কি তা তিনি নিজেও খুঁড়ে বের করতে পারছেন না। তারপরও কি আর করা, বারণ করে দেওয়া হয় ছেলেদের। রিয়াস ঝলমলে হাসি ছড়িয়ে দোস্তদের কল দিয়ে বলে, ওদের সাথে বিয়েটা ক্যান্সেল, এবার আমার বিয়ের আয়োজন কর সন্ধ্যের আগেই। রিয়াস চলে যাওয়ার পর সানার রুম থেকে বেরোতে খুব চেষ্টা চালিয়েছে, কিন্তু রুমটা খুবই বদ্ধ ছিল। দরজার জায়গাটুকু ছাড়া আর কোনো জায়গা ফাঁকা নেই বের হবার। রুমে ছোট ছোট দুটি জানালা, যেগুলো গ্লাস দেওয়ালের সাথে অ্যাটাচড। বেলকনিটাও নেই। অগত্যা সানা আশা হারিয়ে ফের ফ্লোরের উপর আবার লেপ্টে বসে পড়ল। এখন দুপুর গড়িয়ে বিকাল ছুঁই। সানা এখনো বসে আছে আগের জায়গায় স্থিরভাবে, এক ফাঁকও নড়ল না। তাকিয়ে আছে স্থির চাহনিতে দূরের পূর্ব আকাশে। মনের অবাক্ত কত কথাই না এর মাঝে আকাশের সামনে দাঁড় করালো। আকাশ শুনল, সেও শুনল, তবে চুপি, কিন্তু লাভার হলো না। সানা জোরে একটা তপ্ত শ্বাস ছেড়ে দরজার দিকে তাকায়। দরজার খুটুর শব্দ হচ্ছে, অনেকটা দরজা খোলার মতো শব্দ। তাকিয়ে পর মুহূর্তেই দেখলো তুলিয়াপা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করছে। সানা, তুমি ভেতর থেকে দরজা লক করোনি? সানা তুলির এই কথাটার জবাব না দিয়ে দৃঢ় হাতে পাশ থেকে ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। তুলির দিকে কিছুটা এগিয়ে ভাড়া ক্লান্ত বুকে বলে ওঠে, আপু, আমাকে এ বাসা থেকে বেরোনোর একটু পথ করে দিন না প্লিজ। সংকোচ আবেদন। তুলির হাতে রাখা শপিং ব্যাগগুলো বিছানার উপর রেখে এবার ক্ষীণ চোখে সানার দিকে তাকায়। মেয়েটা একদিনে কেমন শুকিয়ে গেছে, চোখের পানি শুকিয়ে গালে বলিরেখা পড়েছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, মুখের কোথাও একটুখানি সজীবতা নেই, একদম নীরস আর নিষ্প্রাণ। তুলি গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ওকে দেখে বেশ খারাপ লাগছে, কিন্তু কিছুই করেনি। সানাকে বোঝানোর জন্য বাধ্য হয়ে এই পদক্ষেপগুলো তাকে নিতে হবে। তারপর সানার কাঁধে আলতো হাত রেখে তাকে বিছানায় নিয়ে বসায়। সদূর এবং নরম গলায় বলে, সানা, সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না। তোমার রিয়াজ ভাই খুব ভালো, তোমাকে খুব ভালোবাসে, তোমার খুব কেয়ার করবে, তোমাকে সুখেও রাখবে। রিয়াজ তোমার জন্য পারফেক্ট। আজ যার সাথে এঙ্গেজড হতে, তার উপর রূপটা দেখে কি জাস্টিফাই করতে পারতে সে তোমাকে কতটা ভালোবাসবে, কতটা সুখে রাখবে? একদম না। অদেখা অজানা ছেলেদের নিয়ে ও
অনুমান কখনোই সত্যি হয় না, বেশিরভাগই হয় বানোয়াট। তাহলে কেন তুমি রিয়াজকে রিজেক্ট করবে? তাছাড়া তুমি তো আগে থেকেই ভালোবাসতে রিয়াজকে, তাই না? তুলির কথাগুলো শুনে সানা মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে কি জবাব দেবে তুলিকে। রিয়াজকে তো সে চাইলেও এখন আর ভালোবাসতে পারবে না। পরিবারের কথা চিন্তা করে তাকে হাসি মুখে সব কিছু বিসর্জন দিতে হবে। কিন্তু রিয়াজ ভাই যদি জানতে পারে তাহলে তিনি আরও বেশি করে উঠে পড়ে লাগবেন। তখন হিতে আরও বেশি বিপরীত হয়ে যাবে। তাই কোনোভাবে সত্যিটা বলা যাবে না। তুলি নিজেকে সামলে নিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, বাসতাম, খুব বাসতাম। এখন আর সে ভালোবাসাটা আসে না আপু। তুলি সানার দিকে তাকিয়ে রইল, তারপর মনে মনে হাসলো। কি বোকা মেয়ে, কোনো যুক্তি দেখাতে পারল না। ও কি ভেবেছে তুলি কিছু বুঝতে পারবে না? তুলি একজন মেয়ে, না বুঝে পারে? গুছিয়ে মিথ্যা বলাটাও বলতে পারে না এই মেয়ে। তেমনি হাসি কণ্ঠে তুলে বলে উঠল, ভালোবাসা আসে, তুমি আসতে দাও না। তা পাথরের মতো চেপে রেখেছো নিজের মধ্যে, নিজেকে কষ্ট দাও, রাইট? সানা ড্যাব ড্যাব চোখে তুলির দিকে তাকায়, মনে মনে বলে, একে উনি এসব কি বলে? তুলি বলে, রিয়াজকে ভালোবাসো, কিন্তু ফ্যামিলির কথা ভাবলে রিয়াজকে ভুলে যাওয়ার চেষ্টা করছো। আবার রিয়াজকে চাইলে আবার ফ্যামিলির কথা চিন্তা। তুমি দুটানা রোগে ভুগছো। সানা মনে মনে অবাক হয়ে যায়। ইনি তো আমার মনের কথাগুলোই বলে দিলেন, কিন্তু কিভাবে? ও তো এই কথা এই পৃথিবীতে এখনো পর্যন্ত কাউকেই জানায়নি, নিজের মনের মাঝেই রেখে দিয়েছে। এমন কোনো আচরণ করেনি যে কেউ তাকে দেখে বুঝে ফেলবে। তাহলে এই তুলি আপু কি করে সব গট গট করে বলে ফেলছে? আশ্চর্য, এরকমই হতে পারে। সানা অবাক হয়ে ভাবছে। সানার ভাবনার মাঝেই তুলি আবার বলে, সানা, আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, তো মানুষের মনোজাগতিক ব্যাপারগুলো কিছুটা হলেও বুঝি। আমি বুঝতে পারছি তুমি খুব চাপে আছো, যেটা তুমি রিশাদকেও বলতে পারছো না এবং নিজের ফ্যামিলিকেও বোঝাতে পারছো না। তুমি নিজের রিশাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা ভেবে রিশাদের লাইফ থেকে নিজেকে সরাতে যাচ্ছ। যখন তুমি রিশাদকে ভালোবাসতে শুরু করো তখন তুমি কিশোরী ছিলে, এখন তুমি কিশোরী নাও, ম্যাচুরিটি। আমি বলবো না তখন রিশাদের প্রতি তোমার শুধুই আবেগ ছিল, ভালোবাসাটাও কম ছিল না। ডিফারেন্ট শুধু তখন নবপল্লবে কিশোরীর ভালোবাসা, কিশোরী মনের ভালোবাসাকে আটক করেছ, আর এখন বড় হওয়ার পরে সে হয়তো ভালো মন্দ বুঝতে শিখেছ। তাই ফ্যামিলির কথা ভেবে ভালোবাসাটা চাপা রেখেছ। ঠিক বলেছি সানা? সানা কি জবাব দিবে তা নিজে বুঝে উঠতে পারছে না। এই মেয়ে তো পুরোই জ্যোতিষী, তার মনের কথা কিভাবে পড়তে পারলো সে? তার অব্যক্ত কথাগুলো কিভাবে প্রকাশ করলো সে? মাই গড, এর সাথে খুব সাবধানে কথা বলতে হবে। আবার কি নাকি বুঝে ফেলে কে জানে। তবে তুলি আপু মানুষ হিসাবে খুব ভালো, সেটা সানা দেখেই বুঝতে পারছে। তুলি সানাকে সান্ত্বনা দিয়ে বলল, সানা, জাস্ট কুল। আমি তোমার দিকগুলো পুরোপুরিভাবে আত্মস্থ করতে না পারলেও অনেকগুলো পয়েন্ট ধরিয়ে দিয়েছি তোমাকে। মেইন কথায় আসি, তুমি রিসার্চকে যদি এই সব প্রিজেন দিয়ে দূরে সরিয়ে দাও তাহলে তুমি ভুল করছো। ভেবেছো অন্য জায়গায় বিয়ে হলে সব ঠিকঠাক চলবে, আত্মীয়তার মাঝে আত্মীয়তা, কোনো ঝগড়া বিবাদ থাকবে না ইত্যাদি। তবে কয় যুগ ধরে ঝগড়া বিবাদ লেগে থাকবে বলো? একদিন, দুদিন, 3 দিন পরে দেখবে ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়ে দেখবে ফ্যামিলি ঠিক একদিন সব মেনে নেবে। আর সেখানে রিসার্চ, তুমি তো জানো ওর ব্যাপারে, ও কতটা স্ট্রং। বলেই তুলি একটা হাঁক ছাড়ে। সানা চুপচাপ বসে থাকে। তার চুপচাপতার মাঝে ভাবনাতুরের চিত্র স্পষ্ট। তুলি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা থেকে উঠে খানিকটা দূরে এসে রিয়াজকে কল করে। কল রিসিভ হতেই প্যাক প্যাক গলেই বলে, হ্যালো রিশাদ, হ্যাঁ দোস্ত বল। তোরা কখন আসবি? আমার এখনও দুলা সাজ সম্পূর্ণ হয়নি। দুলা সাজটা শেষ করেই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসব। সানাকে সাজাচ্ছিস? আরে গর্ধপ, ওটাই তো পারতেছি না। কেন? ও শাড়ি পরতে চাচ্ছে না? ওকে যে শাড়ি পরিয়ে তোর গলায় ঝুলিয়ে দিব, ওটাই তো বলার মতো কোনো ওয়ে পাচ্ছি না।
যদি মুখের উপর উল্টো কথা শুনিয়ে দেয়? ভিতর ডিম একটা, ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরাতে পারিস না? তুই আইসা তোর বউরে পড়া। রাখলাম আমি। তুলি আর কথা না বাড়িয়ে ফোন রেখে দিল। ঠিকই তো, এতটুকু একটা ছোট্ট মেয়ে, কিন্তু তাকে কাপড় পরাতে গেলে যদি সে কিছু বলে ফেলে। তুলির এমনিতেই বেশ আত্মসম্মানবোধ আছে, ছোট হোক আর বড় হোক, কেউ তাকে কিছু বলে ফেলে সেটা হজম করতে তার বেশ কষ্ট হবে। আর এই মেয়েটা তো এমনিতেই পিছি, যদি ওকে কিছু বলে ফেলে তাহলে ওইখানে এক সেকেন্ডও থাকতে পারবে না। এদিকে আবার রিয়াসের কেস, না থেকেও পারবে না, কি করবে ভাবতে লাগলো। সে হাতের আঙ্গুলগুলো টলছে। তুলি কল রাখতেই সানা পেছন থেকে তুলিকে ডেকে ওঠে। তুলিকে কি দেখে অবাক হয়। উনি আসার পর থেকে এমন করছেন কেন? উনি কি কিছু বলতে চাইছে, নাকি কিছু লুকাচ্ছে আমার কাছ থেকে? বেশ চিন্তিত মনে হচ্ছে। ওর নজর যায় শপিং ব্যাগগুলোর উপর। ও আচ্ছা, এই ব্যাগগুলো কিসের সেটি তো জিজ্ঞেস করা হয়নি। আপু শপিং ব্যাগগুলোতে কি? তুলি এবার ফেসে যায়। এবারেই পিছিয়ে কাছে কি জবাব দেবে, না থাক, বলেই দেখুক, যা হবার হবে। তোমার জন্য একটা শাড়ি এনেছি আর কিছু সাজগোজ। কেন? মানে আজকে তো গোসল করনি, সেজন্য রিয়া শাড়ি কিনে আমাকে দিয়ে তোমাকে পরানোর জন্য। বাথরুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি আজ নিজের হাতে তোমাকে শাড়ি পরিয়ে দিব। বলেই মিষ্টি হাসলো তুলি। যাক, মেয়েটাকে অবশেষে বোকা বানাতে পারলো। ইস, কি করে যে তার মাথায় এত বুদ্ধি আছে! কি সুন্দর করে একটা মিথ্যা কথা বানিয়ে ফেলো। অবশ্য মিথ্যা কথাটা না বলে সানাকে কখনোই রাজি করানো যাবে না। সানা তখন অপ্রস্তুত হয়ে বলে ওঠে। কিন্তু আরে কোনো কিন্তু না, যাও। সানাকে আর কিছু বলতে না দিয়ে তুলি তাকে ওয়াশরুমের দিকে ঠেলে দেয়। সানা নিজের দিকে তাকে গায়ের গন্ধ শুকে, গা থেকে বটকা বটকা গন্ধ নাকে আসছে। আসলে ফ্রেশ হয়ে আসলে একটু হালকা হওয়া যাবে, টেনশনটাও কমবে ভেবে সানা তুলির মুখের ওপর আর কিছু পড়ল না। বাথরুমের মতো বাথরুমে ঢুকে গেল। সানা বাথরুমে গেলে তুলি খুশিতে সব দিন একটা লাফ মেরে ওঠে আর অমনি রিয়াসকে মেসেজ করে দেয়। দোস্ত, শাড়ি পরাতে পারবো মনে হয়। সানা গোসল সেরে গায়ে প্লাজো এবং পেটিকোট পরে বের হওয়ার পর তুলি সানাকে সাজাতে বসে যায়। মুখের সাজটা যখন প্রায় শেষ হয়ে আসে তখন সানা কিছুটা চমকে যায়। মুখে এত সাজ লাগিয়েছে যেন বউ সাজাচ্ছে। তার পরপরই আবার যেই তুলি লাল রঙা শাড়িটা বের করে অমনি সানা বিস্ময় মাখা মুখ আকাশ ছুঁই ছুঁই। এত ভারী শাড়ি মানুষ শখ করে বুঝি এত ভারী শাড়ি পরে? শখ করে তো মানুষ পাতলা শাড়ি পরে। ভাবছিল ব্যাপারটা তুলিকে বলবে, পরে ব্যাপারটা খারাপ দেখাবে বিধায় সানা মুখ বন্ধ করে নেয়। সাজানো শেষ হলে তুলি বলে, আয়নাতে দেখো নিজেকে কি সুন্দর দেখাচ্ছে, ঠিক যেন বউ। বউ শব্দটা শুনে সানা আরেকটা ধাক্কা খায়। মাথায় বারবার কতগুলো শব্দের বাড়ি খায়। তা হলো, রিয়াজ ভাইয়ের সাথে বিয়ে পড়িয়ে দেওয়ার ধান্দায় আছে না তো? এই মেয়েটা আসলে কি করতে চাচ্ছে? বয়সে বড় বলে তাকে বেশি কিছু জিজ্ঞাসা করতে পারছে না, যদি আবার কিছু মনে করে। ঠিক তখন দরজার ওপাশে রিয়াসের কণ্ঠস্বর ভেসে আসে। তুলি, এই তুলি। তুলি দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। রিয়াস চৌকাঠ বরাবর পা রাখতেই সানার মাথাটা টুং করে ঘুরে ওঠে। রিয়াস ভাইয়া তো বর সেজে এসেছে, তার মানে সে যে ভাবছে তাই ঠিক। ওরা তাহলে ওকে কি ধোঁকা দেওয়ার চেষ্টা করছে? ওকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সবাই। এটা তো ঠিক হলো না। উচিত ছিল সবকিছু জানানো, কিন্তু ওরা নিজেরাই সবকিছু করে ফেলেছে। এখন বেশ রাগ হচ্ছে সবার উপরে, এমনকি তুলি আপুর উপরও। উনি এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলে এরকম একটা কাজ করতে পারলো? একবারও ভাবলো না আমি কি ভাববো? সানা আর এক মুহূর্ত দেরি না করে এক লাফ দিয়ে বলে ওঠে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করবি না তুই? নাকি আমি দেখতে খারাপ? আমার মতো এমন হ্যান্ডসাম ছেলে আর কোথাও পাবি? তোর বটগাছ তো আমার নকটুকুর মতো সুন্দর না। সুন্দর বা অসুন্দর কিছু না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। প্রয়োজন হলে চিরকুমারী হয়ে থাকবো। আবেদ এবং রাহুল পেছন থেকে টপাটপ সামনে এসে বলে, ভাবি কেন বিয়ে করবেন না? কারণ বলুন। এখন দাঁড়াবি আমার বউ হিসাবে? বলে রিয়াস সানাকে এক সাপটে কোলে তুলে নেয়। অযথা এই মুহূর্তে বকর বকর করে কোনো লাভ নেই। এই মেয়েকে কোনো দিনই মানানো যাবে না, তাই যা করার জোর করে সবাইকে করতে হবে। রিয়াস সানাকে কোলে উঠিয়ে বলে, কাজী অফিসে তোর হেঁটে যেতে কষ্ট হচ্ছে তাই কোলে নিলাম। তারপর আজ তোকে আমি বিয়ে করব এবং করবই। বলে সানাকে নিয়ে সিঁড়ি বেয়ে লাগে এক ছুট।
আর তা দেখে রাহুল, আবেদ এবং তুলি হাসিতে গদগদ। ফাইনালি ওদের বন্ধুর মনের আশা পূর্ণ হতে চলেছে। ও ওর মনের মানুষকে পেতে চলেছে। ওরা সবাই রিয়াজকে খুব ভালোবাসে, কারণ রিয়াজ বেশ ভালো মনের মানুষ। সবার জন্য জীবন দিতে দুবার ভাববে না। তাই এর সুন্দর মনে মানুষটার জীবনটা সুন্দর হোক, সবার সেটা চাই। কাজী অফিসে নিয়ে যাওয়ার পর সানা বেশ বিরক্ত করে সবাইকে। কোনোভাবে ওকে দিয়ে কবুল বলানো যাচ্ছে না। মেয়েটা বেশ নাছোড়বান্দা, এজন্যই বোধহয় বলে ছোট মরিচের ঝাঁজ বেশি। সবাই এখন বিরক্ত হয়ে গেছে। রিয়াসের তো চড়ি মারতে মন চাচ্ছে। রিয়াসের ধমকা ধমকি করতালে চাপা খেয়ে সানা কবুল বলে ফেলে। তারপর কাবিননামায় সই করেও একপাশে ছিটকে দাঁড়িয়ে মুখে শাড়ির আঁচল টেনে বাচ্চাদের মতো নাক টেনে টেনে কান্না জুড়ে দেয়। রিয়াস তার সইটা শেষ করে সানার দিকে এগিয়ে এসে কঠিন গলায় বলে, এই একদম কাঁদবি না, গুম করে ফেলবো তাহলে। সানা আবারও মুখে কাপড় দিয়ে কান্না করতে থাকে আর রেগে উঠে চিৎকার করে বলে, গুমই করে ফেলুন। আপনার সংসার না করার চাইতে গুম হওয়াই ভালো। আপনি আমাকে জোর করে বিয়ে করে ফুপি, বাবা, মা সবার সামনে মুখটা ছোট করে দিয়েছেন। এখন আমি সবার সামনে দাঁড়াবো কিভাবে? পা আছে, পায়ের উপর দাঁড়াবি ব্যাস। আপনি না আসলে একটা জঘন্য। মানুষের অবস্থা বোঝার চেষ্টা করেন না। আহা, আর পটর পটর করিস না তো বউ। এমনিতেই তোর ভনিতা কমাতে কমাতে অনেক বেলা চলে গেছে। এখন বাসায় ফিরতে হবে, তারপর আবার বাসর করতে হবে, আরও কত কিছু। নো মোর টেক এগেইন। নাও লেটস গো ইয়োর হাবি হোম। নির্লজ্জ। তুলি, আবেদ এবং রাহুল সেই প্রথমে কাজী অফিসে পা রাখতেই হাসি ঝুলি খুলেছে। রিয়াস এবং সানার এসব কাণ্ড দেখতে দেখতে বেচারাদের পেট এখন প্রায় ব্যথে টনটন করছে। শত চেষ্টা চালিয়েও হাসি চাপাতে পারেনি। এখনো হেসে যাচ্ছে। শত চেষ্টা চালিয়েও হাসি চাপাতে পারেনি। এখনো হেসে যাচ্ছে। ওরা ভাবছে এই দুই বাদর একসাথে সংসার কি করে করবে। এরা তো দুইটা মেরুর মানুষ। দুই মেরুর মানুষ। তবে এই সত্যিটা ওরাও জানে যে দুই মেরুর মানুষ হলো দুজন, কিন্তু দুজনকে সত্যি অনেক বেশি ভালোবাসে। যদিও সানা পরিবারের চাপে পড়ে এখন নাটক করছে, তবে সানা যে ওকে কত ভালোবাসে সেটা ওর সব বন্ধুরাই বেশ ভালোভাবে জানে। বিশেষ করে তুলি তো ওর চোখের দিকে তাকিয়ে ওর মনের ভাষা পড়ে ফেলেছে। রাহুল কোনো মতে হাসির বেগ একটুখানি কমিয়ে এনে চাপা চাপা গলায় বলে ওঠে, দোস্ত, আজ তোর বাসর ঘরটা আমি নিজের হাতে সাজাবো। আচ্ছা, সাজাস সাজাস, তোরা দুজনেই সাজাস। এ কেমন বান্দর! এর ফ্রেন্ড সার্কেলগুলো এক একটা বদের হাড্ডি সার। কুক্ষালের কারখানায় এসে পড়লাম। ইয়া আল্লাহ, রক্ষা করো তুমি। সানার কথার মাঝেই রিয়াস সানাকে বলে ওঠে, কি বউ, পথ মাপবা নাকি আগের মতো সেই একই কাজ করাতে বাধ্য করাবা? আমি এখান থেকে কিছুতেই নড়ব না। আপনার ইচ্ছে হলে আপনি চলে যান, আমি যাব না। কাজী অফিসের চার দেয়ালে থাকতে আবার ইচ্ছে হলো নাকি? তা তোমার যদি আপত্তি না থাকে তাহলে কাজী সাহেব চাচার ছেলের সাথে বিয়ে পড়িয়ে দিয়ে এখানেই সারা জীবনের জন্য রেখে যাই, কি বলেন চাচা? ঠোঁটের কোণে দুষ্ট হাসি চেপে কাজীর দিকে এক ফোঁট তাকিয়ে কথাটা বলল রিয়াস। কাজী সাহেব এ কথার পিঠে কি বলবে তিনি নিজেও ইতস্ততায় পড়ে যান। না, কি জামানা আসলো! ছেলে মেয়েগুলো আসলেই বড্ড বেহায়া হয়ে গেছে। নিজের মন মতো বিয়ে করছে আর যা তা বলছে। ছোট বড়র কোনো লেহাজি নেই। হয়তো মনে মনে বলেন, আপনার নিজের বিয়ে করা বউ আবার অন্যের কাছে বিয়ে দিবেন, এটা হয় নাকি? এটা তো একদমই বেমানান। কিন্তু কাজী সাহেব কথাটা বলতে পারল না। দৃষ্টি নিচে রেখে চুপ করে রইল। রিয়াসের ভাবটা বেশি সুবিধা না। একে বেশি কিছু বলে পরে না কাজী বিপদে পড়ে। না বাবা, থাক, কাজীর দরকার টাকা। এত সব জেনে তো আর তার লাভ নেই। সানা তো রাগে পিত্তি জ্বলা অবস্থা। না পারে কলম দিয়ে এই ছেলেটার চোখ দুটো ফুটো করে দেয়। এত অশুভ কেন ছেলেটা? ম্যানার্স বোধ নেই। মনটা চাচ্ছে এখনই ধরে কয়েকটা দিয়ে একদম বসিয়ে দেখ। এত রাগ উঠছে বলার মতো না। কাজী সাহেব মনে হয় রাজি নয়। থাক বউ, তোমাকে কারো গলায় ঝুলতে হবে না। তুমি সারা জনম এই রিয়াসের গলাতেই ঝুলে থেকো। চলো এবার। বলে সানাকে এক হাতে জড়িয়ে পা বাড়াতে যায়, কিন্তু সানা নাচর বান্দার মতো আগের জায়গায় দাঁড়িয়ে, না নড়ছে না টলছে। সানা তো রাগের কারণে কিছু করতে পারছে না। এবার রিয়াসের মেজাজটা চড়া হয়ে যায়। মেয়েটা সেই কখন থেকে ফাজলামো শুরু করেছে। রিয়াস এবার গলার স্বরটা উঁচু করে ধমকে সুরে বলে ওঠে, যদি নেক্সট বার বলার পরও কথা না শোনো তাহলে
কোলে তুলে নিব বলে দিলাম। সানা কোল শব্দটা শুনে কুকড়ে যায়। না বাবা, ভুল করেও আর কোলে ওঠা যাবে না। রিয়াজ ভাইয়ের তো লজ্জা শরম একেবারেই নেই। তখন কোলে নিয়েছে আর কি না লজ্জা পেয়েছে। যদি আবার কোলে নেই, এবার তো লজ্জায় মরে যাওয়া অবস্থা হবে। আর কোলে না উঠতে চাইলেও এই নির্লজ্জ রিয়াজটা তো তাকে কোলে নিয়েই ছাড়বে। কি করবে ভাবতে ভাবতে সানার পিটপিট চোখ জোড়া মনের অজান্তে রিয়াসের চোখের উপর পড়তে রিয়াস চোখ রাঙ্গানি দিয়ে ইঙ্গিত করে পা চালাতে। আর কি, তারপর বাধ্য ভদ্র মেয়ের মতো সানা, রিয়াস, তুলি, আবেদ এবং রাহুলের সহিত গাড়ির দিকে পা চালাতে থাকে। এছাড়া আর তার কি বা করার আছে। কিন্তু মনে মনে আল্লাহর নাম নিচ্ছে। কে জানে বাড়িতে আজকেই কুরুক্ষেত্র বাঁধে। ইস, ফুপির সামনে সে কি করে চোখ তুলে তাকাবে। এসব ভাবতে ভাবতে বাড়িতে এসে পৌঁছায়। তারপর বাড়িতে এসে পৌঁছালে তুলি, আবেদ এবং রাহুল, রিয়াস এবং সানাকে বাইরে রেখে এসে তারা আগে বাড়ির ভিতর ঢোকে। জিব্বা দিয়ে গলা ভিজিয়ে জোর গলায় 3 বন্ধু মিসেস রিমাকে ডাকাডাকি করতে থাকে। ও আন্টি, আপনি কোথায়? মিসেস রিমা তখন ফোনে ওনার স্বামী মিস্টার শওকত হোসেনের সঙ্গে কথা বলছিলেন। আচমকা চিৎকারের শব্দ শুনে ভাবেন এত জোরে জোরে কারা চিৎকার করছে। নিচে কারোর হইচই শব্দ কানে আসতেই বলেন, আচ্ছা, কে যেন এসেছে, তোমার সাথে একটু পর কথা বলতেছিল। বলেই ফোনটা রেখে নিচে নামেন। নিচে নেমে দেখেন সবাই রিয়াজের বন্ধু। মনে মনে ভাবেন এরা এ সময় এখানে কি করছে। একেবারে পুরো দল পাকিয়ে চলে এসেছে। কাহিনীটা কি? তুলি, আবেদ, রাহুলের চোখে মুখে হাসি হাসি ভাব দেখে বলেন, আরে তোমরা হঠাৎ আমার বাসায় কি মনে করে? ও আন্টি, কি বলবো আপনাকে, আমরা তো খুশি, মানে সেই খুশি যে আপনাকে সেই খুশি খবরটা দিতে এসেছি। বাট কিভাবে আপনাকে বলবো সেটার ভাষা জানা নেই আমাদের। না আবেদ এবং রাহুল। হুম। তা খুশির খবরটা কি বলো? আন্টি, রিয়াসের নতুন বউ নিয়ে এসেছি। বউটা কি সুইট! উফ! মানে কোন রিয়াসের কথা বলতেছেন? আপনার ছেলে রিয়াসের কথা বলছি আন্টি। রিয়াস বিয়ে করেছে। হোয়াট? মজা করতেছেন আমার সাথে? মজা নয় আন্টি, এক্ষুনি দেখবেন আপনার ছেলে এবং আপনার বৌমাকে। বলেই তুলি পেছনে ঘুরে তাকায়। তারপর গলা উঁচিয়ে রিয়াসকে ডাকে। রিয়াস, ভাবিকে নিয়ে ভেতরে আয় তো। বলার সাথে সাথেই রিয়াস এবং সানা ভেতরে ঢোকে। রিয়াস বর সেজে আর সানা বধূ সেজে। রিয়াসের বউ হিসেবে সানাকে দেখে মিসেস রিমা বেগমের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ছেলে তার সানাকে বউ করে আনবে, এটা যেন তিনি বাস্তবে নয় কল্পনাতে দেখছেন এখন। রিয়াস কি সত্যি এই কাণ্ডটা করেছে? এতটা উচ্ছেনে কি করে যেতে পারে ও? একবার আমাকে ফোন করে আলোচনা করার প্রয়োজনও মনে করলো না, শেষমেশ এই কাজটা করলো। এদেরকে এই জন্যই সে এখানে জায়গা দিয়েছিল। আজ তার নিজের ঘরেই কালসাপ হয়ে ঢুকে পড়েছে। রাগে ক্ষোভে ঘৃণায় সিঁড়ির 2 ধাপ ক্রস করে দ্রুত পদে রিয়াসের দিকে এগিয়ে গিয়ে প্রচণ্ড ঝাঁজ এবং উচ্চ গলায় বলে ওঠেন, রিয়াস, এসব কি? এখন যা দেখতেছো তাই মা। তুই এই কাজটা কিভাবে করতে পারলি? তুই শেষ পর্যন্ত আমাকে এই প্রতিদান দিলি? সি! তোমার এতদিনের ইচ্ছা ছিল তোমাকে ভালো, সুন্দর এবং খুব লক্ষ্মী একটা মেয়ে এনে দিতে। আজ তা এনে দিলাম। রিয়াস, চরম বেয়াদব কথাবার্তা বলতেছিস তুই। তোর ধারণা আছে তুই কি কাণ্ড করেছিস? এমন মেয়েকে বিয়ে করেছিস যে কিনা আমাদের ভরসায় থাকে, আমাদের ভরসায় বাঁচে এবং তারা পুরো পরিবারও। সমাজের লোক যদি শুনে তুই এই মেয়েকে বিয়ে করেছিস, তাহলে সমাজে আমি মুখ দেখাবো কি করে? মাথা হেড করে আনলি তুই আমার। চিৎকার করতে ইচ্ছা করছে, অনেক চিৎকার করো চিৎকার, যত ইচ্ছে হয়। অন্তত সানাকে নিয়ে আর কোনো কথা বলবা না মা। কারণ সানা এখন আমার কাজিন নয়, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার সোহাগিনী, আমার ভালোবাসা। আমি সানাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তুমি বলেছিলে না সানা কোন ছেলের সাথে পালিয়ে গেছে? সানা কারোর সাথে পালিয়ে যায়নি। আমি সানাকে জোর করে সেই রাতে কিডন্যাপ করি সানার বিয়েটা ঠেকানোর জন্যে। আজ সানা আমার হয়েছে। সো কাইন্ডলি রিকোয়েস্ট মম, সানাকে বৌমার চোখে দেখো। এই স্বপ্ন তোর কখনোই পূরণ হবে না, এটা আমি কখনোই হতে দিব না, কখনোই না।
তোর বাপ দেশে ফিরুক আগে। মিসেস শ্রীমার চিৎকার চেঁচামেচি শুনে এরই মাঝে সাহিলা বেগম এবং লিয়াকত আলী এসে উপস্থিত হন। ঘটনার আশঙ্কিকতায় কেউ কিছু বুঝতে পারছে না, সবাই হা হয়ে যেন তামাশা দেখছে। কিছু বুঝে ওঠার আগে মিসেস শ্রীমা তাদের দিকে তাকিয়ে ব্যথাতুর গলায় বলে ওঠেন, বাহ, গর্বিত বাবা মা আপনারা। মেয়েকে এমন শেখালেন, শেষ পর্যন্ত আমার ছেলেটাকে পটিয়ে পটিয়ে তার গলায় ঝুলে গেল। কি ক্ষতি করেছি আমি আপনাদের? কি ক্ষতি? দয়া দেখানোর এটাই শেষ প্রতিদান দিলেন? এটাই? সাহেলা এবং লিয়াকত আলী নিশ্চুপ হয়ে যায় প্রায়। তারা এ কথার পিঠে কি জবাব দিবে নিজেরাও বুঝতে পারছে না। তারাও ভাবতে পারেনি তাদের মেয়ে শেষ পর্যন্ত রিয়াজকে বিয়ে করবে, যারা কিনা তাদের সংসারটাকে শক্ত খুঁটির মতো খুব আগলে ধরেছে। এই বুঝি শেষ প্রতিদান উপহার দিল তাদের। লিয়াকত আলী নিজেকে এখন খুব ছোটলোক মনে হচ্ছে। খুব মেয়েকে দেওয়ালের সাথে ঝুলিয়ে যদি গায়ে বারংবার বেত দিয়ে পিটিয়ে রক্তাক্ত করতে পারতেন তাহলে কষ্টটা কমতো। কি জবাব দেবে এখন কিছুই বুঝতে পারছে না। লজ্জায় ঘৃণায় তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। তার বোনের সামনেই বা কি করে এসে দাঁড়াবে? বিপদে যারা সাহায্য করে তাদেরকে কি এই প্রতিদান দেওয়া উচিত? ওরা ভেবে পায় না ওরা ঠিক কোন জবাবটা দিলে মন খুশি হবে। এই মুহূর্তে তাদের ঠিক কি করা উচিত রিয়াজ বলে। ওনাদের কিছুই বলবে না মা, ওনারা এখন আমার শ্বশুর শাশুড়ি, সো সম্মান দিয়ে কথা বলবা। ছেলের কথাই মিসেস রিমার মাথায় আগুন ধরে যায়। ওনার এখন যে কি করতে ইচ্ছে হচ্ছে উনি তা নিজেই জানেন না। হাত পা ছোড়াছুড়ি হয়ে আসে। ওনার নিজের পেটে ছেলে ওনাকে না জানিয়ে বিয়ে করে আবার এমন উদ্ভট বিহেভ করছে। খুব এবং খুব কষ্ট লাগছে মিসেস রিমার। কত বড় সাহস ছেলেটার! একটা সেকেন্ডও দাঁড়ালেন না। সবার দিকে একবার আগুন চোখে তাকিয়ে সিঁড়ি পেয়ে নিজের রুমের দিকে চলে যান। ঠাস করে বন্ধ করে ফেলেন। সাহিলা বেগম এগিয়ে আসেন। সানা, তুই এটা কি করলি? এটা কি করলি মা? কেন রিয়াজকে বিয়ে করলি? দুনিয়াতে আর কি ছেলের অভাব ছিল? একে ছোটবেলায় বিষ খাইয়ে মেরে ফেলা দরকার ছিল, না হলে এরকম দিন আমাদের দেখতে হতো না। উপকার করা মানুষদের কৃতজ্ঞতা ফিরিয়ে দিতে হতো না। স্যামন অসেলফ, আমরা এতনি বেয়াদব একটা মেয়েকে বড় করেছি। সানা চোখ মুখ কুচকে মাথা নিচু করে চেয়ে আছে। চোখের পানি তো বৃষ্টির ফোঁটা হয়ে বের হচ্ছে। সবাই তো ঠিকই বলছে, দোষটা তো ওরই। ওর জন্যই তো আজ এত কিছু হলো। পরিবারের সুন্দর সম্পর্ক নষ্ট হলো। সবার মনে কত বড় আঘাত দিল সে। সানার এমন কষ্ট রিয়াসের একদম সহ্য হচ্ছে না। বুকটা দাউ দাউ করছে। যদিও রিয়াস জানে এতে সানার কোনো দোষ নেই, কিন্তু সবাই মিলে তো মেয়েটাকে দোষারোপ করে যাচ্ছে। না, সবাইকে থামানো দরকার। রিয়াস শান্ত গলায় লিয়াকত আলীকে বলে, সানার কোনো দোষ নেই বাবা, সানার ইচ্ছের বিরুদ্ধে আমি ওকে বিয়ে করেছি। আপনারা খামোখা না জেনে অমন মিথ্যে অপবাদ ওর উপর দিতে পারেন না। প্লিজ ওকে নিয়ে কিছু বলবেন না। ও এখন রিয়াস হৃদের বউ। বাবা, তোমরা আমাদের অর্ধেক খরচ চালাও, সেই তোমাদের আমরা গলা কেটে দিলাম। এটা কিভাবে মেনে নিব বলো? ওসব ভেবে এখন আপনারা আমাকে ছোট্ট করতেছেন? এত ভাববেন না প্লিজ। মনে করেন সব অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে বাবা। লিয়াকত আলী চোখের চশমাটা খুলে ফতোয়ার কোণা দিয়ে চোখের কোণার পানিটুকু মুছে নেন। তার আপাতত আর কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে মাটি ভেদ করে তাতে ঢুকে পড়ে। নিজের মেয়েই তো ভুল, রিয়াস অন্য ছেলে, তাকে আর কি শাসন করবে? তাই দেরি না করে তারপর চশমাটা আবার চোখে এঁটে সাহেলা বেগমকে উদ্দেশ্য করে কঠিন গলায় বলেন, সাহেলা, চলে আসো। বলেই রুমের দিকে এগোন। সাহেলা বেগমের না যেতে ইচ্ছে হলো, পরিস্থিতির শিকারে বাধ্য হলেন স্বামী পেছন পেছন যেতে গিয়েও মেয়ের দিকে এক ফোঁট তাকালেন। সানা খুব তীক্ষ্ণ চোখে তার বাবার যাওয়ার পথের দিকে চেয়ে রইল। তার বাবার চোখে আজ এই প্রথম পানি দেখল সে। এর আগে কলুর বলদের ঘানির মতো সংসারটা টেনেছে, অথচ এর আগে বাবাকে কখনো কাঁদতে দেখেনি। তাহলে সে কি আজ তার বাবাকে খুব বেশি পীড়া দিয়ে ফেলেছে? খুব হাউমা করে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার। খুব বাবার পায়ের তলায় গিয়ে পড়ে বাবার দুই পা জড়িয়ে, বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ বাবা। কিন্তু তার হলো না। সাহেলা বেগম রুমে ঢোকা মাত্রই লিয়াকত আলী দরজা বন্ধ করে ফেলেন।
ওনারা চলে যাওয়ার পর তুলি এগিয়ে আসে। সানার জন্য মন খারাপ হয়। ইস, মেয়েটা দু পরিবারের কথা ভেবে নিজের ভালোবাসা বিসর্জন দিতে চেয়েছিল, তবু সবাই মেয়েটাকে ভুল বুঝলো। সানার কাঁধে হাত রাখে, বলে, সব ঠিক হয়ে যাবে ভাবি। প্রথমে এরকম পরিস্থিতি হবেই, দেখবে পরে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। এই কষ্টকে আর কষ্ট মনে হবে না। আর কষ্ট দিও না নিজেকে। অনেক রাত হয়েছে, এবার রুমে চলো। বলেই তুলি সানার হাত ধরে সানাকে রিয়াসের রুমের দিকে আস্তে পায়ে হেঁটে হেঁটে নিয়ে যেতে থাকে। সানা পড়ে যেতে নিবে, আবার নিজেকে সামলে নেয়। ফুল, ফিতা, বেলুন দিয়ে বাসর ঘরটি মোটামুটি ঘরোয়াভাবে সাজানো হয়েছে। দেখতে একদম অসুন্দর বলা যায় না, খুব চমৎকার হয়েছে। সানা ফুলসজ্জা বিছানার একদম কোণার দিকটায় হাঁটু ভাঁজ করে বসে আছে। চোখে মুখে তার বিষণ্ণতা রেখা। রিয়াসের সাথে বিয়েটা হয়ে আসলেই খুব অন্যায় করে ফেলেছে সে। ফুপির রাগ, বাবার অভিমান আর মার কষ্ট, সবগুলো চিত্র যেন চোখের সামনে একে একে জীবন্ত হয়ে ভেসে উঠছে। কিছুতেই মনকে বোঝাতে পারছে না। কেউ তার মনে হয় না তাকে কখনো ক্ষমা করবে। ভুলগুলো ভুলে গিয়ে তাকে কাছে টেনে নিবে। তাহলে কি এভাবেই চলবে জীবনময় গতি? কি হতে চলেছে পরের দিনগুলোতে? কতদিন সেইভাবে থাকবে? পরিবার ছেড়ে কি এতদিন থাকা যায়? পরিবার এখন সামনে থেকেও না থাকার মতনই হয়ে যাবে। ভাবতেই মুহূর্তে সানার বুকটা ভার হয়ে ওঠে। তার সাথে চোখের কোণা থেকে মোটা 2 ফোঁটা অশ্রু বেরিয়ে আসে। দ্বিতীয় ফোঁটা পড়তে নিলেই কারোর হাতের স্পর্শে চোখের নিচটা শুষ্কে ওঠে। সানা কাতর জড়ানো চোখের সামনে তাকায়, দেখে রিয়া সেই পানিটুকু মুছে তার দিকে মায়া মায়া চোখ করে তাকিয়ে আছে। সানা এবার অস্পষ্ট একটা শব্দ করে রিয়াসকে এক ধাক্কা দিয়ে খানিকটা দূরে সরিয়ে দেয়। ভীষণ কান্না পায় রিয়াসকে দেখে। ওনার জন্যই আজ এত কিছু হলো, তাই অভিমানী স্বরে বলে ওঠে, আপনি আমাকে একদম ছুঁইবেন না। এই আপনার জন্য আজ আমার এমন দিনটি দেখতে হলো। দূরে যান আমার থেকে। রিয়াস ধাতস্থতা বজায় রেখে সানার দিকে এগিয়ে যায়। রিয়াস বুঝতে পারছে এখন তার মনে অনেক অভিমান জমে আছে। সে জানে সে কি করেছে, তার জন্যই সবাই সানাকে ভুল বুঝছে। কিন্তু আজ যদি সে এই বেয়াদবিটা না করতো, তাহলে সারা জীবনের জন্য সানাকে হারাতো। আর সেটা কোনো মতেই কিছুতেই হতে দেবে না। আজ না হোক, কোনো একদিন তো সবাই মেনে নেবে। কিন্তু যদি পরিবারের কথা শুনে অন্য কাউকে বিয়ে করে ফেলে, তাহলে তো আর সানাকে পাবে না। কুল সানা কুল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই যে আজ না দেখছিস মামার রাগ অভিমান, কদিন পর দেখবি সবাই সব ভুলে ঠিকই তোকে আমাকে কাছে টেনে নিয়েছে। ভুল কিছুই ঠিক হবে না। না আপনার মা এই সম্পর্ক মেনে নেবে, আর না আপনার বাবা, কেউই মেনে নেবে না। আপনি খামোখা আমার জীবনটা নষ্ট করে দিলেন। আমি তোর জীবন নষ্ট করিনি, আমি তোকে ভালোবাসি। আর আমাদের এই ভালোবাসাই একদিন সবার মন ঠিকই জয় করে নিব, দেখিস। আমার উপর শুধু একটু বিশ্বাস রাখ। না কোনো বিশ্বাস আর না কোনো ভরসা। আপনার সাথে আমার কোনো কথা নাই। সরেন এখান থেকে, আমি ঘুমাবো। বলে সানা পাশ থেকে একটা বালিশ টেনে নিয়ে সেখানে মাথা রেখে কাত হয়ে শুয়ে পড়ে। আর রিয়াস ছোট ছোট চোখ করে সানার দিকে তাকিয়ে থাকে। স্বপ্ন ছিল বউয়ের সাথে বসে কত মিষ্টি মিষ্টি কথা বলবে, তাদের ভালো লাগা, ভালোবাসা, সব অনুভূতি শেয়ার করবে। তারপর আরও কত কি। আর এই মেয়ে ফ্যামিলির দোহাই দিয়ে সব ল্যাটে উঠিয়ে দিল। তাহলে তার এতদিনের সব স্বপ্ন জলে মিশে গেল। এই মেয়েটা একদমই কিছু বুঝতে চায় না। দুদিন আগে যে আমার পেছনে লাট্টুর মতো ঘুরতো, সে এখন রোবটের মতো হয়ে গেছে। ভাবতে রিয়াস অবাক হয়ে যায়। ভেবে রিয়াস গলার স্বর খানিক খাতে নামিয়ে বলে, সানা এখনই ঘুমাবে? সানা প্রত্যুত্তর করলো না। রিয়াস কিছুক্ষণ অপেক্ষা করলো, কোনো প্রত্যুত্তর না পেয়ে আবার ডাকলো, এই সানা। এবার সানা মাথা সোজা করে। এই লোকটার সমস্যা কি? শান্তিতে কি একটু বসতেও দেবে না, ঘুমোতেও দেবে না। সারাদিন কত ধকল গেছে, মানসিক প্রেশার, শারীরিক অসুস্থতা, আর এখন একটু ঘুমোতে আসে। এই লোকের জন্য সেটাও পারবে না। সানার মেজাজ প্রচুর খারাপ হয়ে যায়। নিজেকে সামলাতে না পেরে প্রচণ্ড রাগ গলাই বলে, প্রবলেম কি আপনার? একে তো জীবনটা তছনছ করে দিলেন, তার উপর শান্তিতে একটু ঘুমোতেও দিবেন না। আজ তো আমাদের বাসর রাত। তো আমি কি করব? মানে কিছুটা ইতস্ততা বোধ করে এবার রিয়াস প্রবল জোর খাটিয়ে নিজেকে শক্তপোক্ত করার চেষ্টা করে। এই মেয়ে যেহেতু মনের কথা বুঝতে পারে না, একে তাই বেহের মতোই সবকিছু বলতে হবে। সে মনের সাথে কণ্ঠে ভারসাম্য রেখে বলে ওঠে, বাসরাতে কি করবি তা তুই জানিস না? আমার সাথে বাসর করবি। বাসর
সানার চোখ মুখে আকাশ সম বিস্ময় ছুঁয়ে যায়। এ ছেলে কি বলছে তাকে? আছে কোনো লজ্জাসম? এত কিছু হওয়ার পরও, এত কিছু হয়ে যাবার পরও তার মনে বাসর করার শখ? কি লোক রে বাবা! এবার প্রকাশিত কণ্ঠে বলে ওঠে। নির্লজ্জ ঠোঁট কাটা। বউয়ের সামনে এত লজ্জা শরম থাকা চলে না। তার উপর আজ আমাদের বাসর রাত। বাসরে প্রথম লজ্জা হলেও তা উড়িয়ে দিতে এই রিয়াসের নির্লজ্জ, গেট আউট ফ্রম হিয়ার, গো টু বিলো অফ বেড। যদি নিচে না যাই। এই কথাটা বলেই রিয়াস সানার দিকে স্লো গতিতে এগোতে থাকে। সানা ভয় পেয়ে যায়। ওনার কি করার ধান্দা আছে? উনি কি তাহলে জোর করে? না না, এমন কিছু করতে দেওয়া যাবে না। সে থমথমা গলায় বলে ওঠে। এই কাছে আসবেন না কিন্তু, কাছে আসবেন না, না হলে চিৎকার দিব। রিয়াস খিলখিলিয়ে হেসে ওঠে আর সানাকে আরেক দফা অবাক করে দিয়ে তার পাশ কেটে চিৎ মেরে শুয়ে যেতে যেতে বলে, তুই চিৎকার কর, আমি ঘুমাই। গুড নাইট। বলে রিয়াস চোখ বন্ধ করে নেয়। সানা অবাক। রিয়াস যে অমন বনিতা করে ওভাবে শুয়ে যাবে তা বিশ্বাসই হয়নি। তবে সানার কেন জানি প্রচণ্ড মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ জানে না, হয়তো মনের অবচেতনে রিয়াসের জন্য এখনো তার এক ফালি ভালোবাসাটা রয়েই গেল। সেও চেয়েছিল রিয়াস তার কাছে আসুক, তাকে ভালোবাসুক। সানা মুখে একটা লজ্জা মাখা হাসি টেনে রিয়াসের পাশ দিয়ে শুয়ে পড়ল। শোয়া মাত্রই রিয়াস উঠে পড়ল আর তার বিতৃষ্ণা মনের মুখটা সানার কানের কাছে গুজে ফিসফিস গলায় বলে উঠল, তুমি আমাকে যতই দূরে রাখো না কেন সানা, আমি কখনো তোমাকে দূরে যেতে দিব না। বলে রিয়াস সানার পেটের উপর আলতো হাত রাখলো। মুহূর্তে সানার ভেতরটাই বিদ্যুতের মতো ধক করে উঠল। সানা হাত দিয়ে বিছানার চাদর খামচে নিজেকে সংযত করার চেষ্টা করলো, কিন্তু তাতে লাভ হলো না। অ্যাট্রাকশনটা আরো বেড়ে গেল। এক দেহে মিশে গেল দুজন মানব মানবী। শারীরিক সম্পর্কে পরিপূর্ণ হতে লাগলো তাদের ভালোবাসা। সানা না চাইতেও সব কেন জানি হয়ে গেল। হবেই বা না কি করে? উপরে উপরে বললেও তো মন থেকে তো জানা এই লোকটাকে চাইতো। আর ভালোবাসার মানুষ যখনই স্পর্শ করে তখন কি তাকে দূরে ঠেলে দেওয়ার সাধ্য কারো থাকে? সানারও আজ সেই সাধ্য হয়নি ওকে দূরে ঠেলে দেওয়ার। সন্ধ্যাবেলায় মোবাইলের শব্দে ঘুম ভাঙেই রিয়াসের। ঘুমা ঘুমা চোখে মোবাইল নিতে পেছনে ফিরতেই হাত বরাবর ঘাড়ে একটা টান পড়ে। তাকিয়ে সানা তার ডান হাতের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে। তার ডাগর চোখ জোড়ার পাপড়িগুলো একত্রে সোজা হয়ে ফ্যানের বাতাসে নড়ছে। পেছনে কিছু চুল মুখের উপর এলোপাতাড়ি পড়ে আছে। গোলাপি ঠোঁট দুটো লাপ লাপ হয়ে আছে। কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে এই মুহূর্তে, খুবই অদ্ভুত ধরনের সুন্দর। রিয়াস টানা চোখে সানার দিকে দীর্ঘক্ষণ সময় নিয়ে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকার মাঝেই কলটা কেটে যে আবার বেজে ওঠে। এবার রিয়াস কিছুটা বিব্রত হয়ে বালিশের নিচে হাতে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে তাকিয়ে দেখে মাই ফাদার। এত সকালে বাবার কল দেখে রিয়াস কিছুটা ভরকে যায়, তবে মনে মনে মোটামুটি গেস করে নেয় তার বিয়ের ব্যাপারটা জানতেই বাবা কল করেছে। না হলে এত সকালে ওনার কল করার কোনো কারণ নেই। রিয়াস খুব সপ্তপনে সানার মাথাটা বালিশের ওপর রেখে দিয়ে বিছানা থেকে নেমে তড়িৎ পায়ে ফোন হাতে বেলকুনিতে যায়। নিজের মাঝে দৃঢ়তা বজায় রেখে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, কংগ্রাচুলেশন মাই সান, ইউ হ্যাভ গট ট্যালেন্টেড এ ওয়ার্ক। আমি এতদিন এটাই চেয়েছিলাম। বাবার কথা শুনতে রিয়াস কয়েক সেকেন্ডের মতো চুপ হয়ে যায়। সে হয়তো ভাবতেও পারেনি তার বাবা এত তাড়াতাড়ি তাদের সম্পর্কটা মেনে নিবে, তাও সানার সাথে। রিয়াস অবাক হয়ে ভাবছে এটা কি করে সম্ভব হতে পারে। ভাবনার মাঝেই রিয়াসের বাবা বলে ওঠে, রিয়াস, সেনাকে আমার মেয়ে হিসেবে বেশ পছন্দ। সে কাজে যেমন পটু তেমনি তার সুশ্রীর ব্যবহারও আর রূপে গুণে তো মাসে আল্লাহ। তোর ওই মামিটার মতো বদ না, সারাক্ষণ খালি কানের কাছে ঘেঘেউ করে, অন্তত পাগল বানাবে না। মেয়েটা তোকে খুব বুঝবে। খুব ভালো একটা কাজ করেছিস সানাকে বিয়ে করি। আমি কিছুদিনের মধ্যেই বাসায় আসতেছি। এসেই বাসার সব কেলেঙ্কারি উৎপাটন করব। তারপরে দেখি আমার বৌমাকে কে কি বলে। একটু কষ্ট করে এই কটা দিন তোরা সহ্য করে নে, আমি আসছি। বাবা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব সেই ভাষা এই মুহূর্তে আমার জানা নেই। আমি সত্যি ভাবতেও পারিনি তুমি এত সহজে সম্পর্ক মেনে নিবে। এত ভাবতে হবে না, বউকে নিয়ে সুন্দর মতো সংসার কর।
তোর মা ঝামেলা করলে তা মাথায় নিবি না, বউকে শান্ত থাকতে বলবি। আমি দেশে ফিরি, আমার অপেক্ষা কর। ওকে বাবা। ওকে মাই চাইল্ড, তাহলে রাখছি। বাবার কলটা রেখেই রিয়াজ সে কি খুশি। উফ, খুশিতে একেবারেই নাচতে ইচ্ছে করছে তার। তারপর খুশিটাকে কিছুক্ষণ এভাবে একা একা নিজেই উপভোগ করে ভেতরে যায়। সানার দিকে এগিয়ে যেয়ে তার কপালে আলতো একটা চুম্বন এঁকে দেয়। তারপর হাতের ফোনটা এক সাপটে বালিশের পাশে রেখে দিয়ে মুখে শেষ বাজাতে বাজাতে টাওয়াল হাতে বাথরুমে ঢুকে যায়। রিয়াজ বাথরুম থেকে বেরোতে বেরোতেই ততক্ষণ সানার ঘুম ভেঙে যায়। সানার চোখ জোড়া মিলতেই প্রথম চোখ পড়ে রিয়াসের দিকে। টাওয়াল পেঁচানো আদো ভেজা গায়ে রিয়াসের লোমগুলো লম্বা লম্বাভাবে শরীরের বিভিন্ন অংশে পরিপাটি গেঁথে আছে, আর তার থেকে টপটপ করে পানি বেয়ে পড়ছে। গায়ের রং ফর্সা হয় তা আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে। সানা সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই ভেতরটা হু হু করে কেঁপে ওঠে। তার নিজের কাছে নিজেরই অনুশোচনা হচ্ছে। এমন একজন সুঠাম দেহের টকটকে সাদা ছেলে তার মতো সাধারণ একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলো। সে তো রিয়াসের কোনো দিক দিয়েই যোগ্য না। রিয়াস দেখেই তাকে বিয়ে করেছে। শুধু কি বিয়ে, ওকে কত ভালোবাসে। সানার ভাবনার মাঝেই রিয়াস পেছন ফিরে বলে, কখন জেগেছো সানা? সানা থতমত খাওয়ার মতো একটু ভান করে ফেলে। রিয়াস ভাইয়া না বুঝে ফেলে সানা তাকে লুকিয়ে লুকিয়ে দেখে ফেলেছে। বুঝলে সারে সর্বনাশ হবে। সানা থেমে থেমে বলে, এই তো কিছুক্ষণ হলো। যাও এবার ফ্রেশ হয়ে আসো। সানা এই কথাই নৈশব্দে মেনে নিয়ে নিচে নামতে যাবে, অমনি সে মুচড়ে ওঠে। রিয়াস ভুরু কুচকে বলে, কি হয়েছে? সানা কি উত্তর দিবে নিজেই ভেবে উঠতে পারছে না। তার পরনের শাড়িটা শরীরের সাথে খুব আলগাভাবে লেগে আছে। উঠতে নিলেই ধপধপ করে তা নিচে পড়ে যাবে। আর রিয়াস তাকে এক টুকরো ব্লাউজ আর এক টুকরো পেটিকোট অবস্থায় দেখে ফেললে তখন কেমন বিশ্রী একটা ব্যাপার হবে ভাবা যায়। ছিছি, কি কেলেঙ্কারি কাণ্ড ঘটবে। সানা তো আর ভাবতেই পারছে না। আর রিয়াস তো তা জানে না। মুহূর্তে সানার মুখটা কেমন অসহায় অসহায় হয়ে ওঠে। সে এদিক ওদিক তাকাতে থাকে। কি করবে কি করবে, কিভাবে এখান থেকে বাথরুমে যাবে। রিয়াস যদি এখান থেকে বাইরে যেত তাহলে একটা গতি হতো, কিন্তু রামছাগলটা খুঁটির মতো দাঁড়িয়ে আছে। দেখছি ইতিউতি করছে, তাও ভ্যাবলা কান্তের মতো দাঁড়িয়ে হা হয়ে তাকিয়ে আছে। এই লোকটাকে নিয়ে কি যে করবে সানা, ভাবনার মাঝেই রিয়াস আবারও বলে, কিরে, তোর নড়াচড়া নাই যে? আজ সারাক্ষণ এখানে বসেই কাটিয়ে দিবে নাকি? কি হয়েছে তোর? না মানে একটা প্রবলেম হয়ে গেছে। তোর আবার কি হয়েছে? কি প্রবলেম? উফ, আমিও না একটা গর্ধপ, কেমন খাপ ছাড়া কথা বলে ফেললাম। প্রবলেম হয়েছে, এখন এর কি উত্তর করব? কি হলো বলছো না কেন? কি প্রবলেম? আপনি একটু বাইরে যান তো। বাইরে যাব কেন? বাইরে যেয়ে আমার জন্য একটা স্যান্ডেল জুতা নিয়ে আসতেন তাহলে ভালো হতো। আসলে আমি হিল জুতো তেমন পরতে পারি না, পরলে পা বেঁকে নিচে পড়ে যাই। এইটুকুর পথ বাথরুমের কাছে যেই খুলে নিও। বাথরুমে তো অন্য জুতো আছেই, তাও স্যান্ডেল। উফস, আমি বাসায় পরার জন্য বলছি, বাথরুমে পরার জন্য বলছি না। এখন কোথায় পাবো স্যান্ডেল? মিনা আপার কাছে থাকতে পারে, ওনার কাছে যে খোঁজ নিন। স্যান্ডেলের জন্য এখন মিনা আপার কাছে যেতে হবে? বউয়ের এইটুকু আবদার রাখতে পারবেন না? কেমন পুরুষ আপনি। বউ শব্দটা শোনা মাত্রই রিয়াসের ভেতর ডাকুম টুকুম বেজে ওঠে। অবশেষে সানা নিজ মুখে স্বীকার করলো সে তার বউ। আহা, জীবনে এর চেয়ে সুখকর আর কথা কি হতে পারে। আবদার একটা, কেন এর জন্য হাজারটা আবদার রাখতেও রাজি সোনা। রিয়াস আর দেরি করলো না। ওর মনে তখন খুশিতে বাকবাকুম করছে। ও এখন এভারেস্ট জয় করে ফেলতে পারবে, কারণ সানা নিশ্চয় তাকে মেনে নিয়েছে। না হলে নিজেকে রিয়াসে বলে দাবি করবে কেন। সানাকে অপেক্ষা করতে বলে হুড়মুড় রুম থেকে বেরিয়ে যায়। সানা যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বাথরুমের দরজার হাতলে হাত রাখতেই রিয়াস পেছন থেকে, সানা শোনো, স্যান্ডেল যদি না। বাকি কথা রিয়াসের আর বলা হলো না। সে সানাকে এহেন অবস্থা দেখে তার চোখ জোড়া চরকাস হয়ে গেল। আর সানার অবস্থা তো যায় যে অবস্থা, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। যেটা ভেবেছিল সেটাই হয়েছে। এতক্ষণ এই জিনিস না করার জন্যই সে কত নাটক আর বাহানা করলো। স্যান্ডেলের উসিলা দিয়ে এই বদমাশটাকে বার করলো, কিন্তু সেই ঘটনাই ঘটলো।
সে তড়িঘড়ি করে বুকের কাছে কাপড়টা জুবুথুবুভাবে ধরে পেছনে ঘুরে রাগ সরে বলে ওঠে, আপনি আবার আসলেন কেন? লজ্জা শরম নেই? আমি আসলে ওই স্যান্ডেলের কথা জিজ্ঞেস করতে এসেছি। কিসের স্যান্ডেল? কোনো স্যান্ডেল ট্যান্ডেল লাগবে না আমার, যান এখান থেকে। কিছুক্ষণ আগেই তো বললে স্যান্ডেল লাগবে। বলছি না লাগবে না, যান। সানার রাগ রাগ মুখ দেখে রিয়াজ একটা মুচকি হাসি দিল। তার সেই হাসিতে কিছু একটা লুকানো ছিল। তারপর রিয়াজ চলে যেতে পা বাড়ায়। হঠাৎ কি ভেবে যেন আবার এক পা পিছু হটে, গলাটা ছেড়ে দিয়ে বলে, তবে ইউর লুকিং সো হট। বলে রিয়াজ চোখ টিপে বলার উদ্দেশ্য ছিল সানাকে রাগিলোকে আরও রাগিয়ে দেওয়া। রাগলে ওকে আরও বেশি কিউট লাগে। আর সানা কি চুপ থাকার মতো মেয়ে? সে তো তেলে বেগুনে চলে যেই তার সব থেকে বিশ্রী কথাটা রিয়াজকে শোনাবে। অমনি রিয়াজ তার মান বাঁচাতে দিল এক ছুট। আর কি, বেচারি সানা ব্যর্থ মুখে বাথরুমে ঢুকে গেল। তবে এর প্রতিশোধ নেওয়ার গরম গরম ঝাল চোখ মুখে স্পষ্ট হয়ে রইল। সানা ফ্রেশ হয়ে গায়ে জলপাই কালারের একটা শাড়ি পরে বাথরুম থেকে বের হয়। রিয়াজ রুমে ছিল। ওকে এত সুন্দর লাগছিল বলার মতন না। কালারটার শাড়িটা দুটোই ওকে বেশ মানিয়েছে। সে সানাকে শাড়ি পরিহিতা অবস্থায় দেখে চোখ জোড়া কপালে তুলে ফেলে। ঘোরমাখা গলায় বলে ওঠে, পরি? মানে? পরি? কই পড়ি? আমার সামনেই জলপাই রঙা শাড়িতে জলপাই পরি। রিয়াজ যে তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে সানা বুঝতে পেরে গাঢ় একটা হাসি দেয়। মনে মনে লজ্জা পায়, আবার ভালো লাগে। প্রেমিক পুরুষ আর ভালোবাসার মানুষের কাছে প্রশংসা পেলে আর কি লাগে। সে তারপর ভুরু যুগল কুঁচকে বলে, এত পরি করা লাগবে না। কিছুক্ষণ আগে কি বলেছেন মনে আছে? হট? লজ্জা শরম নেই আপনার? রিয়াজ ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি টেনে হাঁটি হাঁটি পায়ে সানার দিকে এগিয়ে আসে। সানা ছোট্ট একটা ঢোকর গিলে কিছুটা পিছু হটে যায়, কারণ রিয়াজের উদ্দেশ্য এই মুহূর্তে ভালো ঠেকছে না। এই লোকটা কি করতে চাইছে? নিশ্চয়ই সোহাগ খুঁজবে। সত্যি সত্যি তাই হলো। সানাকে হ্যাসকে একটা টান মেরে খুব কাছে টেনে নিয়ে তার মুখের সামনে আসা এলোপাতারি চুলগুলো খুব যত্নে কানে পেছনে গুঁজে দেয় আর তপটা একটা নিঃশ্বাস ছেড়ে বলে, কি সুন্দর লাগছে বউ, লাভ ইউ। একটা কিস করি। সানা রিয়াজকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে, জানতাম এমনটাই হবে। আমি কত কষ্ট করে শাড়িটা পরেছি, এখন চাই না শাড়িটা আবার অগোছালো হোক। তো কি হয়েছে, আমি আবার পরিয়ে দিব। উফ, রাগ উঠতেছে এখন। এমনিতেই মনটা ভালো নেই, মা বাবা আর ফুপির জন্য। আপনি আসছেন নাটক করতে। পথ ছাড়ুন, নিচে যাব। হুম, নিচে যেতে এখন দিব না। এখন তুমি নিচে গেলে আমার আক্রোশটা জলপাই পরির উপর থেকে দমাতে পারবো না। বলে রিয়াজ আবার সানার দিকে এগিয়ে সানার ভেজা চুলে মুখ ডুবিয়ে দেয়। অমনি মিনা খাতুন ভেতরে ঢুকে বলে, সানা আপা, খালাম্মা, খালু, সফি এবং রিদি বাসায় কেউই নাই। কোথায় যেন শৈলা। আর কথা শেষ করতে পারল না বেচারি। সে যে বেটাইমে রুমে ঢুকে পড়েছে। এখন বুঝতে পেরে নিজের কাছেই নিজের লজ্জা পেয়ে যায়। ইস, কি বেকলের মতো কাজ করেছে। আপা ভাইজান এখন কি ভাববে ওকে? নিজেরই রাগ হচ্ছে ওর। এত কাণ্ডজ্ঞানহীন কবে থেকে হলো সে? মাথাটা নিচু করে বলে, সরি আপা, বাইজা। রিয়াস একটা হাসি দিয়ে সানাকে ছেড়ে দেয়। সানার তা ভাবন্তরেই নেই। যে শুনেছে তার মা বাবা এবং ভাই বোন বাসে নেই, অমনি রিয়াস এবং মিনাকে পাশ কেটে নিচে আসে। তার মা বাবা সফি এবং রিধির রুমে ঢুকে দেখে তারা কেউ সত্যিই নেই। তাদের ভারী ভারী জিনিসপত্রগুলো ছাড়া সাথে করে সব নিয়ে গেছে। সানা ধপ করে নিচে বসে পড়ে আর ব্যথিত মনে কান্না করে দেয়। অনবরত পড়তে থাকে তার চোখের অশ্রু। এটা কি হয়ে গেল ওর সাথে? যেই মানুষগুলোর শেষ অবলম্বন ছিল এই বাড়িটা, যারা এইটুকু আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, সানার জন্য আজ সব শেষ হয়ে গেল। নিজেকে কি করে ক্ষমা করবে ও? রিয়াজ সানার কাছে এসে বসে। সানা কান্নামাখা কণ্ঠে বলে ওঠে, রিয়াস, আমার বাবা মা ভাই বোন আমার সাথে অভিমান করে চলে গেছে। আমি তাদের মনে খুব কষ্ট দিয়ে ফেলেছি। রাগ হলে এরকম হয়ই। বাবা কিছুদিনের মধ্যেই দেশে ফিরতেছে সানা। বাবা এসে সব ঠিক করে দিবেন। এর মাঝে অনেকগুলো দিন কেটে যায়। এই 4-5 দিনের মতো সানা তার মা বাবার আর খোঁজ পায়নি। মোবাইলে কল দেয়, নাম্বার বারবার বন্ধ পায়।
মিসেস সীমা বেগম সানাকেও এর মাঝে আর কিছু বলেনি। এমনিতেই মেয়েটির পরিবার চলে যাওয়ায় মুখটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে, সে কারণে রাগ প্রকাশ করার প্রয়োজন বোধ হয়নি। তবে তিনি সানাকে যে খুব সহজে মেনে নেবেন তা না। সেদিন সন্ধেই মিস্টার সৈকত হুসাইন বাসে এসে হাজির হন। চোখমুখ কেমন ওনার ঝলকা ঝলকা, আগ্রহ ছেলের বউকে দেখার ইচ্ছা। সানাকে মাথায় আঁচড় তুলে তার শ্বশুরের সামনে এসে সসম্মানে সালাম করে। মিস্টার সৈকত হুসাইন সালামের জবাব দিয়ে দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদের দোয়া করেন। রিমা তা দেখে রাগে গজগজ করে চলে যান সামনে থেকে। সেদিকে তাকিয়ে সৈকত হুসাইন হেসে হেসে বলেন, তোমাদের মাকে টাইট দেওয়ার দায়িত্ব আমার, সো নো টেনশন। সানা হেসে ফেলে। সে আগেও তার ফুপাকে খুব ইন্টারেস্টিং পার্সন ভাবত। লোকটি আসলেই খুব চমৎকার। মনে কোনো রাগ অহংকার নেই, দেমাক নেই, খুব সাদামাটা। অথচ তিনি কিনা দেশের অনেক বড় একজন বিজনেসম্যান, যে কেউ দেখলেই ওনাকে এ নজরে ভালো লেগে যাবে। সানা তার শ্বশুরকে তার মা, বাবা, সফি এবং রীতির সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলে। মিস্টার সৈকত হুসাইন এখানেও জবাব দেন, ডিয়ার, নো টেনশন, আমি জানি এখন ওনারা কোথায় আছেন। তিনি সত্যি সত্যি সানার পরিবারকে খুঁজে পায়। ওনারা ওনাদের গ্রামের বাড়িতে চলে যায় আর সৈকত হুসাইন ওখানে গিয়েই হাজির হন। তারপর ওনাদের সব রাগ অভিমানের কথা একে একে শুনেন। লিয়াকত আলী বলেন, আমি হাফ সাপোর্টে ওই বাসায় থাকি। আপনারা আমাদের সাপোর্ট না করলে আমাদের দৈনন্দিন জীবনে অতিবাহিত করতে খুব কষ্ট হয়ে যায়। সেখানে মেয়ে আপনার ছেলেকে বিয়ে করে ফেলেছে, বলেন ভাইজান, এটা মানা যায়? ও যে এই কাজটা করে আমাদের কতটা অকৃতজ্ঞতার পরিচয় দিল ভেবেছো একবারও? ভাবিনি, তাই লাজ লজ্জায় চলে আসলাম গ্রামে। লিয়াকত আলীর কথা শুনে মিস্টার সৈকত হুসাইন হো হো করে হেসে দেন। হাসি থামিয়ে তারপর বলেন, ছেলে যে সানাকে বিয়ে করেছে এতে আমি তো বড্ড খুশি। মিস্টার সৈকত হুসাইনের কথা শুনে প্রথমে লিয়াকত আলীর ধাঁধায় পড়ার অবস্থা। মানে লোকটি কি পাগল নাকি? এত সহজে ওদের মতো ধনীরা এমন গরিব পরিবারের একটা মেয়েকে মেনে নিল? পাগল না হলে কেউ এমন করে নাকি? কি জানি বাবা, কিছুতেও বুঝতে পারছে না কেউ কি থেকে কি যে হচ্ছে। তারপর বিষয়টি সৈকত হুসাইন ক্লিয়ার করে দেন। ভালোবাসা, প্রেম এসবের স্ট্যাটাস, অহংকার, সৌন্দর্য, গৌরব তুলনা করলে হয় না ভাই। কারণ ভালোবাসার অর্থ শুধুই ভালোবাসা। ভালোবাসার কাছে জাগতিক সব তুচ্ছ। তারপর লিয়াকত আলী ওনার কথাগুলো ভেবে দেখেন, নিজের ভুল বুঝতে পারেন। তবে তিনি নিজের আত্মসম্মানের কথা ভেবে আর মেয়ের বাড়িতে থাকেনি। সৈকত হুসাইনকে বহু কষ্টে বুঝিয়ে টুঝিয়ে অন্য জায়গায় বাসা নেন। সেখানেই পরিবারকে নিয়ে বসবাস শুরু করে দেন। তার ভাষ্যমতে সারাক্ষণ আত্মীয়দের মাথায় চড়ে থাকলে তারা কখনো মর্যাদা পায় না, তারা হয়ে যায় তুই তুচ্ছকার। লিয়াকত আলীর যুক্তিসঙ্গত কথা সৈকত হুসাইন মেনে নেন। তারপর মিসেস রিমাও আস্তে আস্তে ঠিক হয়ে যান, নিজের ভুল বুঝতে পারেন। সুন্দর মতো চলতে থাকে দুটো পরিবারের সংসার। আর রিয়াস আর সানা একে অপরকে ভালোবাসতে আর কোনো বাধা থাকে না। এক রাতে সানা চুল আসায় রিয়াস পেছন থেকে জড়িয়ে ধরে। কি বলেছিলাম না সব ঠিক করে নেব? আজ যদি জোর করে বিয়ে না করতাম তবে পেতে আমাকে? সানা কেঁদে দেয়। ঠিকই তো, সে মানুষটাকে কত ভুল বুঝেছে। রিয়াস কিছু বলতে যায়, সানা তাকে জড়িয়ে ধরে শক্তভাবে। রিয়াস থেমে যায়। মেয়েটি কাঁদছে, কাঁদুক, কাঁদলে মন হালকা হয়। পরম যত্নে দুহাতে ওকে আগলে ধরে আর মনে মনে বলে, ভালোবাসি। আমিও ভীষণ ভালোবাসি আমার পাগলটাকে।